চলো শুরু করছি। পিবি শেলির কবিতা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেটার ইয়ার অফ কম্পোজিশনটা তোমরা দেখতেই পাচ্ছ 1819, এবং যে কবিতাটা পাবলিশড হয়েছিল 1820-তে ইন দ্য কালেকশন, যে কালেকশনের নাম হচ্ছে প্রমিথিয়াস আনবাউন্ড অ্যান্ড আদার পোয়েমস বা প্রমিথিয়াস আনবাউন্ড, এ লিরিক্যাল ড্রামা ইন 4 acts উইথ আদার পোয়েমস। তাহলে প্রথমেই আমাদেরকে যে পয়েন্টটা নোট নিতে হবে সেটা হচ্ছে কম্পোজিশন অফ দ্য পোয়েম। The poem was composed in the year 1819. তারপরে আমাদেরকে যেটাকে নোট নিতে হবে সেটা হচ্ছে পাবলিকেশন। পাবলিকেশন ইন দ্য ইয়ার মানে ইট ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1820। এবং এটা কোথায় প্রিন্টেড হয়েছিল? ইট ওয়াজ প্রিন্টেড ওয়্যার? ইট ওয়াজ প্রিন্টেড মানে ইট ওয়াজ পাবলিশড ইন লন্ডন। এটা কোথায় পাবলিশড হয়েছিল? লন্ডনে পাবলিশড হয়েছিল। এটা কারা প্রিন্টেড করেছিলেন বা এটার পাবলিশার কারা? এটা পাবলিশ করেছিলেন দুই ভাই, ঠিক আছে, যাদের নাম হচ্ছে চার্লস অ্যান্ড জেমস অলিয়ার। কি নাম বলছি? চার্লস অ্যান্ড জেমস অলিয়ার। চার্লস এবং জেমস অলিয়ার পাবলিশ করেছিলেন। আমি আবার বলছি, এই কবিতাটা কম্পোজড হয়েছিল 1819-এ। এই 1819-এ যখন এই পোয়েমটা কম্পোজ হয়েছিল, ঠিক আছে, দ্য ওড ওয়াজ কম্পোজড ইন 1819, তখন পোয়েট কোথায় ছিলেন? একটা পার্টিকুলার গার্ডেন ছিল, যে গার্ডেনের নাম হচ্ছে কেসাইন গার্ডেন। I repeat, the name of the garden is Cassine Garden. Cascine, Cassine Garden. এই কেসাইন গার্ডেনটা কোথায় লোকেটেড? ইট ওয়াজ লোকেটেড ইন ফ্লোরেন্স। আর ফ্লোরেন্স ইজ এ সিটি অফ ইটালি। তাহলে ইটালির ফ্লোরেন্স শহরে কেসাইন গার্ডেনে পিবি শেলি ইভিনিং টাইমে, ইট ওয়াজ দ্য টাইম অফ ইভিনিং ওয়াক, সন্ধেবেলায় তিনি হাঁটছিলেন। এবং সেই মুহূর্তে একটা জায়গা ছিল, যে জায়গাটার নাম হচ্ছে টাস্কানি। ঠিক আছে, গ্যালিলিওকে বলা হয় টাস্কান আর্টিস্ট। গ্যালিলিও ওয়াজ কল্ড টাস্কান আর্টিস্ট। তো সেই টাস্কানি বলে জায়গার থেকে একটা প্রচন্ড জোরে একটা হাওয়া বইছিল। এই হাওয়াটার নাম ছিল ওয়েস্ট উইন্ড, রাইট? অর্থাৎ পশ্চিমে হাওয়া সেই মুহূর্তে কোন দিক থেকে বইছিল? টাস্কানি থেকে বইছিল। আর সেই মুহূর্তে পিবি শেলি কোথায় দাঁড়িয়েছিলেন? কেসাইন গার্ডেনে সন্ধেবেলায় তিনি হাঁটছিলেন। মনে রাখতে হবে, এটা এরকম একটা টাইম when Europe was in a political turmoil after the failure of 1819 revolution. 1819 revolutions গুলোর ফেলিওরের পরে, 1819 revolutions গুলোর ফেলিওরের পরে ইউরোপের মধ্যে একটা বেশ কিছু একটা বাজে অবস্থা চলছিল। আর the failure of 1819 revolutions, more particularly the poet is speaking about Peterloo massacre. কবি কিসের কথা বলছেন? কবি পিটারলু ম্যাসাকারের কথা বলছেন। ম্যাসাকার বলতে একটা গণহত্যা। মনে রাখবে, এই কবিতাটা ওই যে মিথোপোইক ইমাজিনেশন, মিথোপোইক ইমাজিনেশন বলতে আমরা এক কথায় বলতে পারবো, ঠিক আছে, মিথোপোইক ইমাজিনেশন এটা এক ধরনের ইমাজিনেশন বা মিথোপোইক পাওয়ার, এমন একটা ধরনের পাওয়ার ওয়্যার ন্যাচার ইজ বা দ্য ন্যাচারাল অবজেক্ট ইজ invested with the attributes of a divine being, যেখানে ন্যাচারকে একটা ডিভাইন বিং এর অ্যাট্রিবিউট দিয়ে দেখানো হয়, যেখানে ন্যাচারের মধ্যে আমরা হিউম্যান বিহেভিয়ার খুঁজে পাই, অর্থাৎ আ বিট লাইক পার্সোনিফিকেশন। ইয়েস অর নো? এরপরে বুঝতে হবে যে এটা যেহেতু ওড, আমরা আগের কবিতার মধ্যে ওড্ডো বা নাইটেঙ্গেলের ইন্ট্রোর মধ্যে আমরা অলরেডি জানিয়েছি দ্যাট ওড একটা গ্রিক শব্দ। আর এই ওড কথাটার মানে হলো সং, রাইট? এবং ওড হচ্ছে তিন প্রকার: পিন্টারিক ওড, কাউলিয়ান ওড এবং হোরাসিয়ান ওড। এবং আমাদের যে কবিতা রয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আমরা ডেফিনেটলি এটাকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো? উই উড ডেফিনেটলি কিপ ইট ইন
দ্য ক্যাটেগরি অফ হোরাসিয়ান ওড। এই কবিতাটা এর পরের পয়েন্ট যেটা জানাবো, দ্য পোয়েম ইজ রিটেন ইন টার্জা রিমা। এই কবিতাটা টার্জা রিমা প্যাটার্ন ফলো করে লেখা হয়েছে। হোয়াট ইজ টার্জা রিমা? টার্জা রিমা এক ধরনের ইটালিয়ান ভার্স। আই রিপিট, টার্জা রিমা ইজ অ্যান ইটালিয়ান ভার্স অ্যান্ড দিস ভার্স ওয়াজ ইনভেন্টেড বাই, এই ভার্সটাকে তৈরি করেছিলেন দান্তে অ্যালিয়ারি। দান্তে অ্যালিয়ারি এই পার্টিকুলার ভার্সটাকে তৈরি করেছিলেন, ঠিক আছে? হি ইনভেন্টেড দিস ভার্স ফর্ম দ্যাট ইজ কল্ড টার্জা রিমা। কোথায় ইনভেন্ট করেছিলেন? ইন হিজ ওয়ার্ক ডিভাইন কমেডির মধ্যে। ডিভাইন কমেডির তিনটে পার্ট ছিল, হেভেন, হেল, পার্গাটরিও। এইটাকে এই যে কি বলবো, টার্জারিমা, এই টার্জারিমাকে বলা হয় চেইন রাইম স্কিম। ইটস কল্ড হোয়াট? ইট ইজ কল্ড টু বি আ চেইন রাইম স্কিম। এটাকে আমরা একটা চেইন রাইম স্কিম বলতে পারবো। চেইন রাইম স্কিম কেন বলতে পারবো? কারণ এখানে আমরা বলতে পারবো where the middle of one টারসেট, একটা টারসেটের মিডল। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে টারসেট কি? না, টারসেট হলো একটা 3 লাইন স্টেঞ্জা। 3 লাইনের একটা স্টেঞ্জাকে আমরা টারসেট বলতে পারবো। তাহলে টার্জারিমা কি? where the middle of বা more particularly where the middle rhyme of one tercet becomes the, এটা কি হয়ে যায়? becomes the outer rhyme of the next tercet, I repeat once more. তার মানে যদি দেখা যায় যে এটা তিনটে লাইন, এই তিনটে লাইনের মিডল লাইনটা দিয়ে পরের তিনটে লাইন শুরু হবে। আমরা একটা উদাহরণ দেখে নিই। উদাহরণের হিসাবে যদি আমরা দেখি যে বিং আর ফ্লিং, এখানে যদি এ হিসাবে ধরি, এই লাইনটাকে যদি আমরা বি হিসাবে ধরি, তাহলে এই বি দিয়ে পরের টারসেটের প্রথম লাইন শুরু হবে। তাহলে এটা কি হবে? না, এটা হবে বি বি, এবং মাঝে কি আসবে? মাঝে আসবে সি। তাহলে এটা যদি সি হয়, তাহলে পরেরটা কি আসবে? না, পরেরটা আবার এই সি দিয়ে শুরু হবে। তাহলে এখানে আমরা এটাকে বলবো সি সি, মাঝেরটাকে বলবো ডি। এরপরে যদি এই মাঝেরটা ডি হয়, তাহলে পরের স্ট্রেঞ্জারটা কি যাবে? মানে পরের টারসেটটা কি যাবে? না, এটা ডি, এটা ডি, মাঝে আসবে ই। ইয়েস অর নো? এরপরে এটা যখন ই এলো, এরপরে দেখো দুটো শুধুমাত্র ফাইনাল কাপলেট আছে, যেটাকে আমরা ই ই হিসাবে ধরে নিতে পারবো। সুতরাং রাইম স্কিমটা কি এলো? রাইম স্কিমটা এলো এ বি এ। দেখো তুমি নিজেই বলতে পারবে এ বি এ। পরেরটা কি হবে? না, বি বি বসিয়ে দাও, এরপরে সি নিয়ে এসো। যখনই সি নিয়ে এলে পরেরটা কি করবে? না, সি সি হিসাবে রাখো, আরো একটা নতুন নিয়ে এসো, ডি। তাহলে কি হলো? এ বি এ, বি সি বি, সি ডি সি, আবার ডি দিয়ে শুরু করো, ডি ই ডি, হয়ে গেল চারটে 3 লাইন করে, তিনটে মানে চারটে টারসেট হয়ে গেল, একটা টারসেট 3 লাইন করে। তাহলে টোটাল 12 লাইন হয়ে গেল, প্লাস তোমার 2 লাইন পড়ে রয়েছে, যেটাকে আমরা ফাইনাল কাপলেট বলবো। সেটাকে তুমি ডাবল হিসাবে ধরতে পারবে। এটা হচ্ছে গিয়ে তোমার রাইম স্কিম, ঠিক আছে? এরপর আমি আবার বলে রাখছি, এই ওয়েস্ট উইন্ড ইন দ্য পোয়েম, এটা একটা সিম্বল। কিসের সিম্বল? সিম্বল অফ চেঞ্জ, সিম্বল অফ ট্রান্সফরমেশন, symbol of revolution, symbol of revolution, symbol of creative energy, symbol of creative energy, symbol of optimistic hope বা symbol of optimism। এটাকে আমরা বলতে পারবো symbol of golden age, right? তার মানে এই ওয়েস্ট উইন্ড একটা সিম্বল হিসাবে এই কবিতাতে কাজ করছে। এই ওয়েস্ট উইন্ডে পরিবর্তন, এই ওয়েস্ট উইন্ডে বিদ্রোহ, এই ওয়েস্ট উইন্ডে ক্রিয়েটিভ পোটেনশিয়াল, এর মধ্যে রয়েছে অপটিমিজম, এর মধ্যে রয়েছে মানে এই ওয়েস্ট উইন্ডে কি নিয়ে আসবে? একটা গোল্ডেন এজ কে নিয়ে আসবে, রাইট? উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টু রিড দ্য পোয়েম।
টেক্সচুয়াল অ্যানালাইসিস, এই কবিতার টেক্সটকে বিশ্লেষণ করতে আমরা শুরু করব। চলো শুরু করলাম। এই কবিতার প্রথমে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড এর মধ্যে যে রেটরিকটা আছে সেই রেটরিকটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। The rhetorical figure of speech used at the beginning of the poem Ode to the West Wind is an example of apostrophe. এখানে আমাদের যে প্রথম কোয়েশ্চেনটা আসতে পারে সেখানে দেখো ওয়াইল্ডের ডাব্লু, ওয়েস্টের ডাব্লু, উইন্ডের ডাব্লু, এই তিনটে ডাব্লু ক্যাপিটাল করা হয়েছে। এই ক্যাপিটালগুলো কেন? এই যে ক্যাপিটালগুলো, এই যে ক্যাপিটাল লেটার্স, এগুলো কি করছে? এটা অফার করছে, কি অফার করছে? সুপিরিয়র স্ট্যাটাস। আই রিপিট, এটা অফার করছে সুপিরিয়র স্ট্যাটাস টু দ্য উইন্ড, রাইট? এটা উইন্ডের সুপিরিয়র স্ট্যাটাসকে রিপ্রেজেন্ট করছে। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। এরপরে আমরা বুঝবো যে ওয়েস্ট উইন্ড একে বোঝানোর জন্য একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে এবং সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে ওয়াইল্ড। এই ওয়াইল্ড কথাটা মানে কি? এই ওয়াইল্ড কথাটা মানে আমরা বলতে পারবো আনকন্ট্রোলেবল। আমরা বলতে পারবো যেটা আনম্যানেজেবল, অর্থাৎ যেটাকে আমরা ম্যানেজ করতে পারবো না, আনগভর্নেবল। অর্থাৎ ওয়েস্ট উইন্ড ইজ an uncontrollable force, west wind is an unmanageable force. এই ওয়েস্ট উইন্ড একটা টেমলেস এনার্জি। এই ওয়েস্ট উইন্ডকে আমরা কি বলতে পারবো? এই ওয়েস্ট উইন্ড একটা টেমলেস এনার্জি, যে কারণের জন্য এই ওয়েস্ট উইন্ডের আগে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে এই ওয়ার্ডটা ও ওয়াইল্ড। এর পরের যে অংশটা আছে দ্য ব্রেথ অফ অটামস বিং, এইটুকু জায়গার মধ্যে যে রেটরিকটা ইউজ করা হয়েছে তার নাম হচ্ছে ম্যাটাফোর। কি নাম? ম্যাটাফোর। লাইন ওয়ানেই চলছে আমাদের এক্সপ্লেনেশন অফ লাইন ওয়ান কন্টিনিউস। দাও আবার অ্যাড্রেস করা হচ্ছে, দাও বলতে আমরা কি বলবো? ওয়েস্ট উইন্ড। তুমি কে? লাইনটাকে খুব ইজিলি পড়ো, ইউ আর দ্য ব্রেথ অফ অটাম। আবার বলছি, লাইনটার মানে কি বলতে পারবো? ইউ আর দ্য ব্রেথ অফ দ্য সিজন অফ অটাম। অর্থাৎ এই যে অটাম সিজন চলছে, এই অটাম সিজনের তুমি হলে নিঃশ্বাস। এখানে আমরা বললাম এই জায়গার মধ্যে রয়েছে ম্যাটাফরিক্যাল কম্প্যারিজন। ওয়ান্স মোর, এর মধ্যে কি রয়েছে? ম্যাটাফরিক্যাল কম্প্যারিজন। কিসের কিসের সাথে তুলনা? দেখো বিং বলে একটা ওয়ার্ড রয়েছে, রাইট? এই বিং কথাটার মানে হলো হিউম্যান বিং। আই রিপিট, বিং ওয়ার্ডটার মানে কি? বিং ওয়ার্ডটার মানে হিউম্যান বিং। তাহলে একটা জিনিসকে বুঝতে লাগবে, এখানে অটামস বিং, তার মানে এই যে অটাম সিজনটা আছে, এই অটাম সিজনকে কার সাথে তুলনা করা হচ্ছে? এই অটাম সিজনকে তুলনা করা হচ্ছে হিউম্যান বিং এর সাথে। আই রিপিট ওয়ান্স মোর, অটাম সিজনকে কার সাথে তুলনা করা হচ্ছে? একে হিউম্যান বিং এর সাথে তুলনা করা হচ্ছে। একটা হিউম্যান বিং আমরা জানি তার লাইফে ব্রেথ যতটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, অটামের কাছেও ওয়েস্ট উইন্ড ঠিক ততটা ইম্পর্ট্যান্ট। মানে আমরা ঘুরিয়ে বলতে পারবো একটা হিউম্যান বিং সার্ভাইভ করতে পারে না, জাস্ট অ্যাজ আ হিউম্যান বিং ক্যানট সার্ভাইভ উইদাউট ব্রেথ, সো অলসো the season of autumn is nothing without the presence of west wind. So it is west wind that as it makes, the season of autumn very much alive, just as breath, yes or no, it makes a human being alive. আমরা নিঃশ্বাস ছাড়া তো বাঁচতে পারি না। তার মানে ওয়েস্ট উইন্ড কে? ওয়েস্ট উইন্ড হচ্ছে, লাইনটাকে আমরা এক কথায় বলতে পারি, ওয়েস্ট উইন্ড হচ্ছে is the breath. আচ্ছা, ওয়েস্ট উইন্ড কার নিঃশ্বাস? is the breath of the season of অটাম। অটাম বলে যে সিজনটা আছে, সেই অটাম বলে সিজনের ওয়েস্ট উইন্ড হচ্ছে নিঃশ্বাস। তার মানে আমরা বলতেই পারি একটা হিউম্যান বিং উইদাউট ব্রেথ যেমন ভাবে সে হয়ে যায় লাইফলেস, ইয়েস অর নো, সেরকম উইদাউট ওয়েস্ট উইন্ড এই অটাম সিজনটা সেটাও যেন মিনিংলেস, সেটাও যেন হোপলেস, সেটাও যেন লাইফলেস। তো সেই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, ও ওয়েস্ট উইন্ড তুমি হচ্ছ ওয়াইল্ড। ওয়াইল্ড মানে তুমি হচ্ছ আনকন্ট্রোলেবল, তোমার মধ্যে রয়েছে একটা টেমলেস এনার্জি, একটা টেমলেস ফোর্স। এবং তুমি কে? তুমি হলে অটাম নামক মানুষের শরীরের নিঃশ্বাস। মানে অটাম যেন একটা মানুষ আর তুমি হলে ওয়েস্ট উইন্ড সেই মানুষের শরীরের নিঃশ্বাস। এক্সকিউজ মি,
আবার দ্বিতীয় লাইন দাও, দাও মানে কে? যেহেতু অটাম ওয়ার্ডটা আগে চলে এসছে, তাই এখানে দাও বলতে আমরা বলতে পারবো অটামনাল ওয়েস্ট উইন্ড। আমরা কি বলতে পারবো? অটামনাল ওয়েস্ট উইন্ড। এরপরে এখানে একটা ফ্রেজ আছে, লক্ষ্য করো, আনসিন প্রেজেন্স, তোমার অদৃশ্য উপস্থিতি। আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব যে কথাটা কি রয়েছে, আনসিন প্রেজেন্স, রাইট? আমরা এটাকে বলবো যে দেখো, বাতাসকে তো এমনিতে দেখা যায় না, বাতাসকে শুধুমাত্র ফিল করা যায়। তার মানে এখানে আমরা বলবো দ্য উইন্ড ক্যানট বি সিন, অর্থাৎ একে কোনোভাবে দেখা যেতে পারে না, কিন্তু দ্য প্রেজেন্স অফ দ্য উইন্ড, কিন্তু কি বলতে পারবো, দ্য প্রেজেন্স অফ দ্য উইন্ড, এটাকে কি করা যেতে পারে, ইট ক্যান বি ফেল্ট, রাইট? তাই আনসিন প্রেজেন্স মানে কি, যে ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, সে কিন্তু নট সিন, অর্থাৎ যাকে দেখা যায় না, কিন্তু সেই ওয়েস্ট উইন্ডকে কি বলতে পারবো, বাট ফেল্ট, অর্থাৎ যে ওয়েস্ট উইন্ডকে আমরা ফিল করতে পারি, রাইট? ওয়েস্ট উইন্ড তোমার অদৃশ্য উপস্থিতির দ্বারা, দ্য লিভস ডেড, ঘুরিয়ে পড়ো, দ্য ডেড লিভস, রাইট? আমরা কি বলতে পারবো, লিভস ডেড বলে যে কথাটা রয়েছে সেটাকে আমরা ঘুরিয়ে বলতে পারবো, আমরা বলতে পারবো দ্য ডেড লিভস, ঠিক আছে, দ্য উইদার্ড লিভস, দ্য উইদার্ড লিভস, withered leaves of the autumnal trees, the withered leaves of the autumnal trees, excuse me, তোমার অদৃশ্য উপস্থিতির দ্বারা, let me change the color, তোমার অদৃশ্য উপস্থিতির দ্বারা এই মরা পাতাগুলো মানে অটামনাল সিজনে গাছের পাতাগুলো মরে যায়, সেই মরা পাতাগুলো কি হচ্ছে, আর ড্রিভেন, এই যে কথাটা রয়েছে, তাহলে স্যার কোনগুলো ড্রাইভেন হচ্ছে, ওয়ান্স মোর, দ্য ডেড লিভস, এক্সকিউজ মি, কোনগুলো ড্রাইভেন হচ্ছে, দ্য ডেড লিভস আর ড্রাইভেন। তাই এই যে ড্রাইভেন, এই কথাটা মানে আমরা বলতে পারবো স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ ছড়িয়ে পড়ছে এদিক ওদিক। তোমার অদৃশ্য উপস্থিতির দ্বারা, যেহেতু তোমার উপস্থিতি কেউ দেখতে পায় না, তোমার এই অদৃশ্য উপস্থিতির দ্বারা মরা পাতাগুলো চারপাশে ছড়িয়ে পড়ছে। আর যেহেতু মরা, সেই জন্য এখানে এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে, এক্সকিউজ মি, এবং সেটা হচ্ছে ঘোস্ট, এবং তার আগে লাইক ওয়ার্ডটা রয়েছে। সুতরাং এটা কিসের উদাহরণ? দ্য ফিগার অফ স্পিচ ইউজড হিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ডেড লিভসকে একদম অ্যাপারেন্টলি কম্পেয়ার করা হয়েছে কার সাথে? আউটওয়ার্ডলি কম্পেয়ার করা হয়েছে ঘোস্টের সাথে। আমরা জায়গাটাকে বোঝার চেষ্টা করব, একটা সাইড তো আমরা এমনিতেই বুঝতে পারবো, এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, এর আনসিন প্রেজেন্সের দ্বারা। মনে হবে আনসিন প্রেজেন্সটা দেখে আমাদের টেনশন করা চলবে না, এটাকে আমরা দ্য প্রেজেন্স অফ ওয়েস্ট উইন্ডে বলবো, কারণ বাতাসের উপস্থিতি তো আজীবন আনসিনেই থাকে, কারণ বাতাস এটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, আমরা প্রত্যেকেই জানি। তো ওয়েস্ট উইন্ড তোমার এই অদৃশ্য উপস্থিতির দ্বারা কি হচ্ছে, ডেড লিভস, এক্সকিউজ মি, কি হচ্ছে, ডেড লিভস, ডেড লিভস মানে দ্য উইদার্ড লিভস, অর্থাৎ যে মরা পাতাগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, আর স্ক্যাটার্ড হিয়ার এন্ড দেয়ার, অর্থাৎ সেগুলো বিভিন্ন জায়গার মধ্যে সেটা ছড়িয়ে পড়ছে। ওয়েস্ট উইন্ড তোমার অদৃশ্য উপস্থিতির দ্বারা মরা পাতাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। এখন এই যে মরা পাতাগুলো, ডেড লিভস বা উইদার্ড লিভস বা দ্য রটেন লিভস, এই লিভস গুলোকে তুলনা করা হচ্ছে ঘোস্টের সাথে। কার সাথে তুলনা করা হচ্ছে স্যার? ঘোস্টের সাথে। ঘোস্ট মানে ভূত, রাইট? যে বলে আমি তোর রক্ত খাবো, সেই ভূত। এখন দেখবেন এই ভূত যখন মঞ্জুলিকা, আমরা ভুল ভুলাইয়া ফিল্মে দেখেছি, সে একটা ওটা একটা ভূতের নাম। তো এই যে ভূতটা বা ভূতগুলো রয়েছে, এরা কিন্তু সবচেয়ে বেশি ভয় পায় কাকে? এরা সবচেয়ে বেশি ভয় পায় এনচান্টারকে। এনচান্টারকে, এনচান্টার একজন উইজার্ড, ঠিক আছে, এনচান্টার একজন সরজারার, এনচান্টার একজন ম্যাজিশিয়ান, যিনি এই সমস্ত মানে জাদুগুলোকে জানেন, আগ্রাকা ডাবরা গিলিগিলি, যিনি এই জাদুগুলোকে জানেন, মানে ভূত টুত থাকবে এবং সেখানে তিনি এই মন্ত্রটা বলবেন, ইয়া গিলিগিলি, এবং সমস্ত ভূতগুলো চারপাশে পালিয়ে যাবে। তো ব্যাপারটা বুঝতে লাগবে। তো উইজার্ড বা এনচান্টার সে কি করে,
না সে তার ম্যাজিক স্পেলের দ্বারা, তার ম্যাজিক স্পেলটাকেও আমরা দেখতে পাই না, আমরা ফিল করতে পারি। একজন এনচান্টার তার ম্যাজিক স্পেলের দ্বারা সে কি করে, সে যেমন ভাবে ঘোস্ট গুলোকে কি করে, আর ড্রিভেন হিয়ার এন্ড দেয়ার, ঠিক আছে, ভূতগুলো কি বলে, পালাও পালাও চলে যাও এখান থেকে, এই জায়গার মধ্যে ম্যাজিশিয়ান চলে এসছে, উইজার্ড চলে এসছে, নয় কি? তার মানে একজন এনচান্টারের জাদুর পাওয়ারে, বাই দ্য ম্যাজিক স্পেল অফ অ্যান এনচান্টার উই কাম অ্যাক্রস দ্যাট দ্য ঘোস্ট got extremely terrified and they just started to run here and there. In the same way, by the unseen presence of the west wind, we also come to know that the dead leaves, the rotten leaves, the decayed leaves, এই সব পাতাগুলো কি হচ্ছে, scattered here and there. তার মানে কম্পারিজনটা কার সাথে কার, ওয়েস্ট উইন্ডের সাথে, ম্যাজিশিয়ানের, উইজার্ডের বা সরজরারের, তার আনসিন প্রেজেন্সের সাথে তুলনা করা হচ্ছে অ্যাজ ইফ দ্য ম্যাজিক স্পেল অফ দ্য এনচান্টার। এবং এই সমস্ত ডেড লিভস, উইদার্ড লিভস, এগুলো যেমন ভাবে চারপাশের মধ্যে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, ঠিক যেমন ভাবে এনচান্টারের ম্যাজিক্যাল স্পেলের মাধ্যমে সমস্ত ভূতগুলো এদিক ওদিক চারপাশে ছড়িয়ে পড়ে বা দৌড়ে যায়, ঠিক আছে, আর ড্রিভেন হিয়ার অ্যান্ড দেয়ার, রাইট? এই কম্পারিজনটাকে এই পার্টিকুলার লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই জায়গাটাকে আমাদের মাথার মধ্যে রাখতে লাগবে। এখন অবধি আমরা যেটুকু পড়লাম সেটা এরকম: পশ্চিমী বাতাস, তুমি আনকন্ট্রোলেবল, তুমি হলে অটাম নামক সিজন, যার শরীরের নিঃশ্বাস, তোমার অদৃশ্য উপস্থিতির দ্বারা মরা পাতাগুলো চারপাশে ছড়িয়ে পড়ে, যেমন ভাবে দৌড়ে পালায় ম্যাজিশিয়ানের কাছ থেকে, যে ফ্লিং, ফ্লিং মানে কি পালানো, ঠিক আছে, আমরা বলবো এসকেপিং বা টু ফ্লি ফ্রম, আমরা বলতে পারবো এসকেপিং বা টু ফ্লি ফ্রম, যেমন ভাবে ম্যাজিশিয়ানের কাছ থেকে দৌড়ে পালায় কারা, এই ঘোস্টগুলো। এরপরে কোন কোন পাতাগুলো চারপাশের মধ্যে ছড়িয়ে পড়ছে, এক্সকিউজ মি, এখানে চারটে কালারের কথা বলা হচ্ছে। এই চারটা কালারের কথা বলা হচ্ছে। প্রথম যে কালারটা ইয়েলো, এবার আমি খুঁজে খুঁজে ব্ল্যাক দিতে পারবো না, আমাদের কাছে এখানে চারটা কালার রয়েছে। এই চারটা কালার কি বুঝতে হবে, অর্থাৎ বিভিন্ন গাছের পাতাগুলো যেগুলো ওখানে পড়ে রয়েছে, ঠিক আছে, মানে the colors represent the various types of, or the various colors of the leaves, fallen from the autumnal trees. তার মানে এক কথায় এই যে ইয়েলো, ব্ল্যাক, পেল এবং হেকটিক রেড, রাইট, এই যে চারটা কালার রয়েছে, ইয়েলো, ব্ল্যাক আর রেড, এই তিনটে কালার তো আমরা দেখতেই পাচ্ছি। আর পেল মানে যেটা অনেক সময় কালারলেসনেসটাও এক ধরনের কালার, যে টোটাল রং উঠে যাওয়ার পরেও এক ধরনের রং হয়, রাইট, যেটা যেমন ভাবে বলা হয় হোয়াইট ইজ নট অ্যান অ্যাবসেন্স অফ কালার, রাদার হোয়াইট ইজ ইটসেলফ আ কালার, রাইট? ইন দ্য সেম ওয়ে পেল বলতে সামথিং, গাছের পাতার রংটা তোমরা জানো, যেটা প্রথমে তো ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল এটা পুরোপুরি গ্রিন লাগে, কিন্তু তারপরে আস্তে আস্তে যত টাইম এগোতে থাকে এটা ইয়েলো হয়, এবং এমন একটা সার্টেন টাইম আসে যে টাইমের মধ্যে আমরা কি দেখতে পাই, এই রংটা পুরোপুরি ভাবে পেল হয়ে যায়। তার মানে এগুলো, এই যে রংগুলো রয়েছে, এগুলোকে আমরা কি বলতে পারবো, ভ্যারিয়াস কালার্স অফ দ্য লিভস, এগুলো কি বলতে পারবো, ভ্যারিয়াস কালার্স অফ দ্য লিভস। আচ্ছা, কোন গাছের পাতা, না ডেফিনেটলি অটামনাল ট্রিজ। তাহলে আমরা এটাও বুঝতে পারছি যে during the time of the season of autumn, the leaves of the various trees that go through multiple changes, and that is why the leaves, they no longer hold the same kind of color. The leaves, the color of the leaves is gradually getting changed, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এই যে চারটা কালার রয়েছে, ইয়েলো একটা, ব্ল্যাক একটা পেল এবং একটা হেকটিক রেড, এই চারটা যে কালার রয়েছে, এই চারটা কালার, ঠিক আছে, মানুষের চারটা রেসকে বোঝাচ্ছে। যেমন ইয়েলো স্ট্যান্ডস ফর মঙ্গলয়েড, ব্ল্যাক স্ট্যান্ডস ফর নিগ্রোয়েড, পেল স্ট্যান্ডস ফর দ্য ককাসিয়ান, and hectic red stands for the red Indian, ঠিক আছে? মনে রাখবে অ্যানথ্রোপোলজিক্যালি বলা হয় এই চারটা এনসিয়েন্ট রেসের কথা কোন সাবজেক্টের মধ্যে বলা রয়েছে, অ্যানথ্রোপোলজির মধ্যে বলা রয়েছে। কোথায় বলা রয়েছে, অ্যানথ্রোপোলজির মধ্যে বলা রয়েছে। তো এই যে মঙ্গলয়েড, নিগ্রোয়েড, ককাসিয়ান, রেড ইন্ডিয়ান, এরা হলো, ঠিক আছে, ফোর হিউম্যান
রেসেস। তার মানে আমরা একটা জিনিসকে বোঝার চেষ্টা করবে, লাইনটার অ্যাপারেন্ট মিনিং কি। লাইনটার অ্যাপারেন্ট মিনিং হচ্ছে এটাই যে ওয়েস্ট উইন্ড বয়ে চলেছে এবং ওয়েস্ট উইন্ড কি করছে, যে বিভিন্ন ধরনের যে গাছের পাতাগুলো রয়েছে, কোনোটা হলুদ, কোনোটা কালো, কোনোটা পেল, কোনোটা হেকটিক রেড, সেগুলোকে তো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছেই, সেগুলোকে তো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়েস্ট উইন্ডের একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট, সেটাকে আমরা নোটিস করতে পারছি ইভেন অন দ্য ফোর হিউম্যান রেসেস। ঠিক আছে, অর্থাৎ মানে কি বলবো, হিউম্যান ওয়ার্ল্ড বা মানব সমাজের উপরেও যে ওয়েস্ট উইন্ডের একটা ব্যাপক রকমের প্রভাব রয়েছে, দ্যাট ইজ সামথিং ইজ ইমপ্লয়েড বাই পিবি শেলি ইন দিস পার্টিকুলার লাইন। অর্থাৎ আমরা দেখতে পেলাম চার চার ধরনের কালার রয়েছে, বিভিন্ন গাছের পাতাগুলোর রঙের কথা এখানে বলা রয়েছে। একটা ইয়েলো, তো একটা ব্ল্যাক, একটা পেল, তো একটা হেকটিক রেড। ঠিক আছে, এর পরের যে ফ্রেজটা রয়েছে, সেই ফ্রেজটা খুবই একটা ইম্পর্টেন্ট ফ্রেজ, প্যাস্টেল অ্যান্ড স্ট্রাইকেন মাল্টিটিউডস। প্যাস্টেল অ্যান্ড স্ট্রাইকেন মাল্টিটিউডস। মাত্র কয়েক বছর আগে আমাদের জীবনে একটা প্যান্ডেমিক এসেছিল, একটা এপিডেমিক এসেছিল, যার নাম হচ্ছে কোভিড-19। আমরা দেখেছিলাম এই পুরো পৃথিবী কিভাবে ইট ওয়াজ ক্যাবিন্ড, ইট ওয়াজ লকড, ইট ওয়াজ কনফাইন্ড। এবং আমরা দেখেছিলাম মানুষের জীবনের মধ্যে একটা লাইফস্টাইলের একটা চেঞ্জেস হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। আমরা বলি প্রি কোভিড এরা লাইফস্টাইল, পোস্ট কোভিড এরা লাইফস্টাইল। কোভিডের পরে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারছি। তো এক মিনিট এই সমস্ত গল্প ছেড়ে দিয়ে আমরা এই মুহূর্তে প্যাস্টিলেন্স শব্দটার মানে জানবো। প্যাস্টিলেন্স মানে হচ্ছে মহামারী। প্যাস্টিলেন্স মানে হচ্ছে মহামারী। তার মানে এটাকে আমরা বলতে পারবো এপিডেমিক। ঠিক আছে, প্যাস্টিলেন্স মানে এপিডেমিক, রাইট, এটা মহামারী। তখনকার দিনে এরকমই মহামারীর নাম ছিল প্লেগ, রাইট, বিউবনিক প্লেগ, বিউবনিক প্লেগ। সো যেটা ইয়ারজেনিয়া পেস্টিস, আই মে বি রং, ইয়ারজেনিয়া পেস্টিস বলে একটা পার্টিকুলার ব্যাকটেরিয়াম থেকে, ঠিক আছে, ব্যাকটেরিয়াম এই কথাটা মাথার মধ্যে রাখবে। ব্যাকটেরিয়াম হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, আর ব্যাকটেরিয়াম হচ্ছে সিঙ্গুলার ফর্ম। যেমন দেখবে ফোনে আমরা বলি ডেটা, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, রাইট, এটা সিঙ্গুলার ফর্ম ডেটাম, এটা প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা। তো একটা ব্যাকটেরিয়াম ছিল, যে ব্যাকটেরিয়ামটার নাম ছিল ইয়ারজেনিয়া পেস্টিস। তো এই পার্টিকুলার ব্যাকটেরিয়ামের কারণে এই রোগটা হতো, যে রোগটার নাম হচ্ছে বিউবনিক প্লেগ। এই প্লেগটা আমরা ব্ল্যাক ডেথ আমরা জানি, যে প্লেগ যখন ছড়িয়ে পড়েছিল এবং সেই মুহূর্তে এটা এমন একটা ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্টকে সোসাইটির মধ্যে প্রডিউস করেছিল যে মানুষজন অলমোস্ট হোমলেস হয়ে গেছিল। বেটার টু সে মানুষজনই তো বেঁচে থাকার সুযোগ পাচ্ছিল না, রাইট। তো চলো, মহামারীর সময় কি হয় সেটা আমরা জানি। আমাদের এখানের মধ্যে আমরা আগে গল্প শুনেছি কিভাবে কলেরা ছড়িয়ে পড়তো, কিভাবে আবার অন্যান্য রোগ ছড়িয়ে পড়তো, হ্যাঁ কি না। এবং যেটার জন্য গ্রামের পর গ্রাম স্মল পক্স একটা দিনে, মানে একটা টাইমে এটাও একটা এপিডেমিক ছিল। তো মেন জায়গাটা বুঝতে হবে কে, প্যাস্টিলেন্স বলে যে শব্দটা রয়েছে, এই শব্দটা মানে হচ্ছে এপিডেমিক, আর এই এপিডেমিক বলে যে শব্দটা রয়েছে তার বাংলা মানে হচ্ছে মহামারী। তাহলে এই পেস্টিলেন্স কি করেছিল, এটা স্ট্রাইক করেছিল। স্ট্রাইক করেছিল মানে এটা অ্যাটাক করেছিল। এটা অ্যাটাক করেছিল কাকে, অ্যাটাক করেছিল মাল্টিটিউডকে। এখানে মাল্টিটিউড বলে যে ওয়ার্ডটা রয়েছে, এক্সকিউজ মি, এই কথাটা মানে হচ্ছে লার্জ নাম্বার অফ পিপল। ওয়ান্স মোর, এই কথাটা মানে আমরা কি বলতে পারবো, এই কথাটা মানে বলতে পারবো লার্জ নাম্বার অফ পিপল। সো প্যাস্টিলেন্স যখন অ্যাটাক করেছিল লার্জ নাম্বার অফ পিপলকে, অজস্র লোককে, ঠিক আছে। দেখবে একটা মহামারী ছড়িয়ে পড়লে কি হয়, মানুষজন কিছু খুঁজে পায় না। আমি কোভিড এর কথাটা কেন বললাম, এই কোভিড টাইমে আমরা কি করব খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কত স্যানিটাইজার, মাস্ক এগুলো আমাদেরকে পরতে হচ্ছে এবং পরা উচিত ছিল আমাদের, কারণ হ্যাঁ আমাদেরকে প্রোটেক্টেড থাকতে লাগতো। তাহলে আমি যে কথাটা বলছি, যে যখন এপিডেমিক বা প্লেগ যে মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং মাল্টিটিউড বা লার্জ নাম্বার অফ পিপল বা সমাজের অনেকাংশের লোক যখন এই পেস্টিলেন্স বা এপিডেমিকের দ্বারা পুরোপুরিভাবে আক্রান্ত হয়ে যান, তখন তারা কি হয়ে যান, তখন তারা দিশেহারা হয়ে যান, রাইট। এবং তখন তারা কি করেন, তখন তারা এদিক ওদিক ছড়িয়ে পড়েন, মানে এদিক ওদিক দৌড়াতে থাকেন। তারা খুঁজে পান না তারা কোথায় যাবেন, কোথায় না যাবেন, এই জিনিসটা তারা বুঝে উঠতে পারেন না, তারা বিভিন্ন দিকে দৌড়াতে থাকেন। ঠিক বলছি তো আমি? তাহলে একটা জিনিসকে বুঝতে হবে যে এখানে তুলনাটা কার সাথে কার, ব্যাপারটাকে বুঝবে। প্যাস্টিলেন্সের সাথে তুলনা করা হচ্ছে ওয়েস্ট উইন্ডকে, ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হচ্ছে প্যাস্টিলেন্সের সাথে।
বা তুলনা করা হচ্ছে এই মহামারীর সাথে। একটা মহামারী যখন আক্রমণ করলো, আবার বলছি, একটা মহামারী যখন আক্রমণ করলো, তখন কি হলো? তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই যে মাল্টিটিউডস বা লার্জ নাম্বার অফ পিপল, তারা কি করতে চলেছে? তারা because of fear or out of fear, they started to run here and there. They just wanted to find out shelter because they understand their life was in danger, so immediately they wanted to find out shelter. Yes or no? So because of the attack of pestilence, or when pestilence was spread, at that time you understand that most of the people, or large number of people, majority of people, they became so much terrified, they became so much frightened that they just started to run here and there. যে তারা কি করতে শুরু করেছে? তারা এদিক ওদিক দৌড়াতে শুরু করেছে। আর এদিক ওদিক দৌড়াতে শুরু করার ফলে কি হয়েছে, ব্যাপারটা বুঝবে। তার মানে প্যাস্টিলেন্স কি হয়েছে সেটা আমি পরে আসি, এক সেকেন্ড। প্যাস্টিলেন্স যেমনভাবে অ্যাটাক করে মাল্টিটিউডকে বা লার্জ নাম্বার অফ পিপলকে, আর এই মাল্টিটিউডকে প্যাস্টিলেন্স যখন আক্রমণ করেছে, এর ভয়ে মানুষজন কি করতে শুরু করেছে? দে স্টার্টেড টু রান হিয়ার অ্যান্ড দেয়ার। দে স্টার্টেড টু রান হিয়ার অ্যান্ড দেয়ার। ঠিক আছে, ওয়েস্ট উইন্ডো কি করেছে না, ওয়েস্ট উইন্ডো আক্রমণ করেছে কাদেরকে? এখানে মাল্টিটিউডের জায়গাতে আমাদেরকে বলতে হবে লার্জ নাম্বার অফ লিভস। ওয়েস্ট উইন্ডো আক্রমণ করেছে কাদেরকে? অজস্র পাতাকে আক্রমণ করেছে। আর অজস্র পাতাকে আক্রমণ করার ফলে কি হয়েছে না, এই সমস্ত যে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলো কি হচ্ছে না, এগুলো চারপাশে ছড়িয়ে পড়েছে। দ্য লিভস গট স্ক্যাটার্ড। Yes or no? Or the leaves have been scattered completely by the mighty blow of the west wind. ওয়েস্ট উইন্ডের মাইটি ব্লোয়িং এর দ্বারা আমরা দেখতে পাচ্ছি এই লিভস গুলো স্ক্যাটার্ড হয়েছে। আচ্ছা, এটা তো গেল একটা পয়েন্ট অফ কম্পারিজন। যে পয়েন্ট অফ কম্পারিজনটা আই হোপ দ্যাট এভরিবডি ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড। এক সেকেন্ড, কিন্তু আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এই জায়গার মধ্যে আমি বলতে চাইছি, এবং সেটা কোন জিনিসটা, সেটা মাথার মধ্যে রাখার চেষ্টা করবে। যে ওয়েস্ট উইন্ড যে রয়েছে না, এই ওয়েস্ট উইন্ড যখন বয়ে গেল, বিভিন্ন কালারের লিভস রয়েছে, ব্ল্যাক, তারপরে হচ্ছে তোমার পেল, তারপরে ইয়েলো, আর একটা কি রয়েছে হেকটিক রেড। ইয়াস, আর একটা হেকটিক রেড। এই যে বিভিন্ন কালারের যে পাতাগুলো ছিল, এই পাতাগুলো পুরো চারপাশের দিকে স্ক্যাটার্ড হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ভেরিয়াস টাইপস অফ লিভস আছে, এটা স্ক্যাটার্ড হয়ে গেছে। এবং তখন কি হয়েছে, তখন পুরো ন্যাচারের মধ্যে আমরা এক ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছি। We are able to find out a kind of a drastic change. We are able to find out or discover the presence of a kind of a drastic transformation in the lap of the nature, because the various types of leaves that have been completely scattered here and there by the mighty blowing of the west wind. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইয়েলো, ব্ল্যাক, পেল, হেকটিক রেড, এগুলো যে ভেরিয়াস টাইপস অফ লিভস, ডিফারেন্ট টাইপস অফ লিভস, এগুলো স্ক্যাটার্ড হয়েছে। এবং সুতরাং ন্যাচারের মধ্যে, ইন দ্য ল্যাপ অফ ন্যাচার, আমরা একটা ব্যাপক রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি। সুতরাং ওয়েস্ট উইন্ড বয়ে গেল, প্রকৃতির মধ্যে একটা ব্যাপক রকমের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ইন দ্য ল্যাপ অফ ন্যাচার। ঠিক সেই একই রকম ভাবে যখন প্যাস্টিলেন্স আসে, এক্সকিউজ মি, যখন প্যাস্টিলেন্স আসে, যখন তোমার মহামারী আসে, এবং সেই মহামারী যখন আক্রমণ করে দেয় এই সমাজকে, এই সোসাইটিকে, এবং অজস্র, মোর পার্টিকুলারলি লার্জ নাম্বার অফ পিপল বা মাল্টিটিউডকে যখন আক্রমণ করে দেয়, এই সমাজের মধ্যেও কিন্তু আমরা কি দেখতে পাই, একটা ব্যাপক ধরনের পরিবর্তন। তার মানে প্যাস্টিলেন্স তৈরি করে সমাজে সামাজিক পরিবর্তন, মানুষের লাইফস্টাইলে চেঞ্জেস হয়ে যায়, মানুষের অ্যাপ্রোচের মধ্যে চেঞ্জেস হয়ে যায়। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে কোভিড টাইমে তো আমরা দেখেছি না, যে ব্যবসা মানে তরকারি, মানে কাজ মানে সরকারি। ব্যাপারটা বুঝতে পারছো? এই জিনিসগুলো আমরা কোভিড টাইমে দেখেছি, আমরা এই ব্যাপারগুলোকে ফিল করেছি। সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা প্রাইম কনসার্ন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, কি কনসার্ন হয়ে দাঁড়ায়? কি আমাদেরকে সার্ভাইভ করে থাকাটাই, মানে মেয়ার সার্ভাইভাল ইজ প্রবাবলি দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ দ্য লাইফ অফ এ হিউম্যান বিং। মানুষজন কোনো লাক্সারি, মানুষজন কোনো এন্টারটেইনমেন্ট, এই জিনিসগুলো, ঠিক আছে, মানুষজনের কাছে সেকেন্ডারি ইস্যু। মানুষজনের কাছে তখন সবচেয়ে প্রাইম কনসার্ন কোনটা? ইটস এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল। বেঁচে থাকলে সবকিছু ঠিকঠাক থাকবে। ঠিক আছে, তাহলে পেস্টিলেন্স কি করে, পুরো সমাজের মধ্যে একটা, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইলের মধ্যে একটা চেঞ্জেসকে নিয়ে আসে। এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বেশ, তাহলে আই হোপ দ্যাট এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এক্সপ্রেশনটা প্রত্যেকে তোমরা বুঝতে পেরে গেছো, পেস্টিলেন্স স্ট্রাইক অন মাল্টিটিউডস। এরপর কবি আবার বলছেন, ও দাও, ও দাও, ইটস এন ওড। আমরা ওডের ডেফিনিশনের মাল্টিপল ফ্যাক্টরস এর কথা বলেছি, তো তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু, যে ইম্পর্টেন্ট ইস্যুটাকে আমরা রেজ করেছি, দ্যাট ওডের মধ্যে একটা ডাইরেক্ট অ্যাড্রেস করা হয়, বারবার আহ্বান করে উল্লেখ করা হয়।
ইটস লাইক এ সং অফ প্রেজ, নয় কি? তো এখানে বারবার সে ওয়েস্ট উইন্ডকে আহ্বান করা হচ্ছে, ও দাও দাও মানে তুমি, তুমি কি করো, তুমি চ্যারিয়টেস্ট। দেখো চ্যারিয়ট, চ্যারিয়ট মানে আমরা রথ জানি, তাই চ্যারিয়টেস্ট কথাটা মানে, আমি আবার বলছি, টু ক্যারি, বা চ্যারিয়টেস্ট কথাটা মানে হচ্ছে টু ট্রান্সপোর্ট। পারলে বুঝতে? তুমি তুমি কি করছো, তুমি চ্যারিয়টেস্ট করছো। চ্যারিয়টেস্ট মানে ইউ ক্যারি অর ইউ ট্রান্সপোর্ট। আবার বলছি, তুমি কি করছো, তুমি ক্যারি করছো বা তুমি ট্রান্সপোর্ট করছো। ক্যারি করছো বা ট্রান্সপোর্ট করছো, অর্থাৎ 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 আমরা বলতে পারি তুমি বই নিয়ে যাচ্ছ। কোন গুণকে তুমি বই নিয়ে যাচ্ছ, এই জায়গাটা একটু দেখবে, দ্য উইংড সিডস, দ্য উইংড সিডস। অর্থাৎ আমরা চলো একটা ফ্লো চার্টের মধ্যে বলি, ও ডাব্লিউ ডাব্লিউ ফর ওয়েস্ট উইন্ড। ওয়েস্ট উইন্ড তুমি কি করলে, তুমি ক্যারি করছো বা তুমি ট্রান্সপোর্ট করছো, অর্থাৎ তুমি বই নিয়ে যাচ্ছ। কাদেরকে বই নিয়ে যাচ্ছ, বীজগুলোকে। কাদেরকে বই নিয়ে যাচ্ছ, এক্সকিউজ মি, ভালো করে বুঝবে, কাদেরকে বই নিয়ে যাচ্ছ তুমি, বীজগুলোকে। এরপরে এই বীজগুলো কি করছে, এই বীজগুলো আকাশে উড়ছে। পারলে বুঝতে, এই বীজগুলো কি করছে, এই বীজগুলো আকাশে উড়ছে। কেন? ওয়েস্ট উইন্ড ক্যারি করে নিয়ে যাচ্ছে। ওয়েস্ট উইন্ড তো সাইকেলে চাপিয়ে নিয়ে যাবে না। ওয়েস্ট উইন্ড কি করছে, ওয়েস্ট উইন্ড আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তাহলে ওয়েস্ট উইন্ড যখন বীজগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তখন বীজগুলো আকাশে উড়ছে। যখনই বীজগুলো আকাশে উড়ছে, তখনই কবি কল্পনা করলেন এই বীজগুলোতে যেন ডানা লাগানো রয়েছে, উইংগেট। কবি কি কল্পনা করলেন, যে এই বীজগুলোতে যেন ডানা লাগানো রয়েছে বা উইংগেট। ঠিক আছে, উইংগেট মানে আমরা বলতে পারবো হ্যাভিং উইংস, অর্থাৎ এই বীজগুলোতে কি রয়েছে, এই বীজগুলোতে ডানা রয়েছে, রাইট? তার মানে ওয়েস্ট উইন্ড তুমি কি করলে, তুমি ডানাযুক্ত বীজগুলোকে, এক্সকিউজ মি, এই বীজগুলো ডানাযুক্ত নয়, এই বীজগুলোকে ওয়েস্ট উইন্ড উড়িয়ে নিয়ে যাচ্ছে আকাশের মধ্যে। যে কারণের জন্য এই বীজগুলোকে কি মনে হচ্ছে, এই বীজগুলোকে মনে হচ্ছে উইংগেড সিডস। তাহলে ওয়েস্ট উইন্ড তুমি কি করেছো, তুমি এই ডানাযুক্ত বীজগুলোকে উড়িয়ে নিয়ে গেছো। এবারে উড়িয়ে নিয়ে কোথায় ফেলছো তাদেরকে, টু দেয়ার। এই যে দেয়ার মানে ওদের, ওদের মানে কাদের, এই বীজগুলো। এই যে পরের লাইনে উইংগেড সিডস রয়েছে না, যে তুমি উড়িয়ে নিয়ে যাচ্ছ, তারপরে তুমি ওদেরকে ফেলে দিচ্ছ। কোথায় ফেলে দিচ্ছ, ভালো করে বোঝার চেষ্টা করো, ডার্ক উইন্ট্রি বেড। এই ডার্ক উইন্ট্রি বেড, এটা রেটোরিক্যালি আমরা এগুলোকে প্যারিফ্রেসিস বলতে পারবো, এগুলোকে প্যারিফ্রেসিস বলতে পারবো, রাউন্ড অ্যাবাউট ওয়ে অফ এক্সপ্রেশন। প্যারিফ্রেসিস মানে যেখানে কোনো কিছুকে একটু ঘুরিয়ে প্রকাশ করা হয়, সেই জিনিসগুলোকে প্যারিফ্রেসিস বলে। তো এখানে একটা এক্সপ্রেশন আছে, এক্সকিউজ মি, এবং সেই এক্সপ্রেশনটা হচ্ছে ডার্ক উইন্ট্রি বেড। তাহলে ওয়েস্ট উইন্ড তুমি কি করলে, ওয়েস্ট উইন্ড তুমি কি করলে, তুমি উইংগেড সিডস গুলোকে, আবার বলছি, তুমি উইংগেড সিডস গুলোকে, আমি আবার বলছি সিডস গুলো, সরি, সিডস গুলো কি আদৌ উইংগেড? অর্থাৎ হচ্ছে না, আজ অব্দি কোনো বীজ তাতে আমরা ডানা দেখতে পাই না। অ্যাকচুয়ালি এই বীজগুলোতে কি করা রয়েছে, এই বীজগুলো ওয়েস্ট উইন্ডের দ্বারা উড়ে যাচ্ছে, সেই কারণের জন্য এই বীজগুলোকে বলা হচ্ছে যেন এই বীজগুলোর ডানা আছে, রাইট? উইংগেড সিড মানে হ্যাভিং উইংস। এবং তারপরে এই বীজগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ, ডার্ক উইন্ট্রি বেড। তিনটে, আই মিন একটা নাউন আছে, তার আগে ডার্ক একটা অ্যাডজেক্টিভ আর উইন্ট্রি একটা অ্যাডজেক্টিভ। এক সেকেন্ড, এখানে বেড বলতে কোন বীজ কোন বিছানায় শোয়ে, প্রথম কথা, কোনো বীজ কোনো বিছানায় শোয়ে না। বীজগুলো কোথায় শোয়ে, মাটির উপরে, মোর পার্টিকুলার মাটির নিচে। তাহলে এখানে বেড বলতে আমরা এটাকে বলবো আন্ডারগ্রাউন্ড চেম্বার। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড চেম্বার। এই আন্ডারগ্রাউন্ড চেম্বারটাকে বলা হচ্ছে ডার্ক। তার মানে এটাকে আমরা বলতে পারবো ডিপ অ্যান্ড ডার্ক আন্ডারগ্রাউন্ড চেম্বার। এক্সকিউজ মি, ইউসি ফর আন্ডারগ্রাউন্ড চেম্বার। ঠিক আছে, তার মানে এই বীজগুলো আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এখানে একটা গোল কিছু আঁকলাম, তুমি ভাববে এটা বোধহয় অন্য কিছু বটে, না না, এটা বীজ বটে, এটা বীজ বটে। তো এই বীজটা, এটা হচ্ছে সারফেস অফ দ্য আর্থ, এটা হচ্ছে সারফেস অফ দ্য আর্থ, মাটির উপরিভাগ। এই বীজটা মাটির ভিতরে শুয়ে পড়েছে। এই যে বীজটা মাটির ভিতরে শুয়ে পড়লো না, এই যে বীজটা যেটা মাটির ভিতরে শুয়ে পড়লো না, এই যে বীজটা মাটির ভিতরে শুয়ে পড়লো, এইটাকে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড চেম্বার। আর এই বীজটা আগে, একটু আগে কোথায় ছিল, গাছের ডালে ছিল, ফলের ভিতরে। কোনো কারণে ওখান থেকে উড়িয়ে নিয়ে চলে এসছে, বা কোথাও মাটিয়ে পড়েছিল, সেখান থেকে বাতাস উড়িয়ে নিয়ে এসছে, উড়িয়ে নিয়ে এসে মাটির উপর ফেলেছে, এবং সে মাটির ভিতরে সে গাঁথা হয়ে গেছে, ওখানে আরামে ঘুমোচ্ছে, উইন্ট্রি। এখানে বোঝার চেষ্টা করো, তিনটে সিজনকে মাথার মধ্যে রাখতে হবে, অটাম, তারপরে আসছে উইন্টার, তারপরে আসছে স্প্রিং।
রাইট? এইটুকু মাথার মধ্যে রাখলেই হচ্ছে। তাহলে অটামের পরের সিজনটার নাম কি? উইন্টার। তাহলে উইন্টার টাইমে আমাদের কাছে উইন্টার ইজ দ্য মোস্ট প্লেজেন্ট টাইম। কেন কি? কারণ এই টাইমে আমরা পিকনিক যাই, আমরা ঘোরাঘুরি করি। আমাদের কাছে উইন্টার কিন্তু একটা কালারফুল সিজন। কিন্তু ওদের দেশে উইন্টার ইজ দ্য অ্যানাদার নেম অফ টর্চার। ওদের কাছে উইন্টার ইজ আ সিজন অফ এক্সট্রিমলি ডেসোলেশন, আইসোলেশন, প্রবাবলি মোর ডেসোলেটেড দেন অটাম। ঠিক আছে? কারণ অটামে তো পাতা ঝরে, কিন্তু উইন্টার টাইমে এত স্নোফল হয় যে মানুষজন ওদের দেশে ঘর থেকে বেরোতে পারে না। ঠিক আছে? আমরা অনেক সময় আমেরিকাতে দেখে থাকি, ইউরোপিয়ান কান্ট্রির বিভিন্ন দেশের মধ্যে এই খবরগুলো জেনে থাকি। চোখে আমরা কি করে দেখব? তো যে প্রচন্ড স্নোফল হয়েছে, মানুষজন ঘর থেকে বেরোতে পারছে না। গভর্নমেন্টের ওই জেসিবি টেসিবি এগুলো এসে কি করছে? রাস্তা রাস্তা ক্লিয়ার করছে। তাহলে এই যে বীজগুলো রয়েছে, এই বীজগুলো প্রত্যেকটা বীজ মাটির নিচে কতদিন জুড়ে পড়ে থাকে? কতদিন জুড়ে পড়ে থাকে? পুরো শীতকাল জুড়ে পড়ে থাকে। তার মানে প্রত্যেকটা বীজ, এদের কি আদৌ ডানা লাগানো রয়েছে? উত্তর না। বীজগুলোকে ওয়েস্ট উইন্ড উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং সেই বীজগুলো মাটির মধ্যে পোতা হয়ে রয়েছে। কতদিন জুড়ে পোতা হয়ে রয়েছে? পুরো শীতকাল জুড়ে পোতা হয়ে রয়েছে। এবং এটাকে মাটির নিচে, এটা থোড়ি আলো থাকবে ওখানে, এটা তো আন্ডারগ্রাউন্ড চেম্বার না? তার মানে আমরা বুঝতেই পারছি দ্য উইংড সিডস ওয়ার ট্রান্সপোর্টেড বাই দ্য মাইটি ফোর্স অফ দ্য ওয়েস্ট উইন্ড, অ্যান্ড দেন the winged seeds were found in the underground chamber where this where they stayed inert. যে এই ওয়ার্ডটা ইনার্ট, ইনার্ট মানে সুপ্ত অবস্থার মধ্যে পড়ে থাকে। where they stayed inert throughout winter, যেখানে তারা পুরো শীতকাল জুড়ে সুপ্ত অবস্থার মধ্যে পড়ে থাকে। ওরা আবার নতুন করে প্রাণ সঞ্চার করে বসন্তকালে। আচ্ছা চলো এই লাইনটাতে যাই আমরা। where, where মানে কোথায়? ইন দ্য ডার্ক উইন্ট্রি বেড। তাহলে ডার্ক উইন্ট্রি বেড মানে কি? ডার্ক উইন্ট্রি বেড মানে সেই আন্ডারগ্রাউন্ড চেম্বার, যে আন্ডারগ্রাউন্ড চেম্বারের মধ্যে কে শুয়ে থাকছে? এই বীজগুলো। তাহলে দে বলতে কি? দে বলতে উইংড সেটস। লাই, লাই মানে শুয়ে থাকে। এই এক্সপ্রেশনটা বুঝতে হবে, কোল্ড অ্যান্ড লো। মানে কোল্ড অ্যান্ড লো, দেখো একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, শীতকাল জুড়ে প্রত্যেকটা বীজ কি করছে? মাটির নিচের মধ্যে শুয়ে রয়েছে। ঠিক আছে? তাহলে হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো মানে শান্ত চুপচাপ ভাবে শীতকাল জুড়ে শুয়ে রয়েছে। আমরা এক কথায় বলবো হোয়ার দে লাই ইনার্ট। হোয়ার দে লাই ইনার্ট, তারা সুপ্ত অবস্থার মধ্যে মাটির নিচে শুয়ে রয়েছে। এরপরে আবার রয়েছে দ্য রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। এরপরে বোঝার চেষ্টা করো, আমরা আবার একটা ছবির মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। আমরা ধরে নেব কর্পস। এই কর্পস ওয়ার্ডটার মানে কি? এই কর্পস ওয়ার্ডটার মানে হচ্ছে ডেড বডি। এক্সকিউজ মি, কর্পস বলে শব্দটার মানে কি? ডেড বডি। এই ডেড বডি কোথায় পড়ে থাকে? আরেকবার, এই ডেড বডি কোথায় পড়ে থাকে? এই ডেড বডি শুয়ে থাকে একটা গ্রেভের মধ্যে, একটা কবরস্থানের মধ্যে। ঠিক আছে? কিন্তু ওদের শুয়ে থাকাটা পার্মানেন্ট, রাইট? তার মানে আমরা এইটুকু বুঝবো, একটা ডেড বডি গ্রেভিয়ার্ড বা গ্রেভের ভিতরে কেমন ভাবে পড়ে থাকে? মোশনলেস ওয়েতে পড়ে থাকে, নয় কি? আমরা বলতেই পারবো একটা স্থির ভাবে একটা ডেড বডি গ্রেভের মধ্যে পড়ে থাকে। এই ডেড বডির সাথে এখানে তুলনা করা হচ্ছে কোনটাকে? একটা বীজ, যাকে এখানে আমরা বললাম উইংড সিড। সে উইংড সিড কোথায় পড়ে রয়েছে? ইন দ্য আন্ডারগ্রাউন্ড চেম্বার। কোথার মধ্যে পড়ে রয়েছে? আন্ডারগ্রাউন্ড চেম্বার। কিরকম ভাবে পড়ে রয়েছে? একটা মোশনলেস ওয়েতে পড়ে রয়েছে। ঠিক আছে? কিন্তু একটা এখানে অনেকগুলো পয়েন্ট অফ সিমিলারিটি থাকলেও, despite the presence of multiple similarity, despite the presence of multiple similarity, সেখানে কি রয়েছে? একটা ডিসিমিলারিটি রয়েছে। কেন, কোনটা আমি বলে রাখছি সেটাও বলছি। যে ডেড বডি যে কবরের মধ্যে পড়ে থাকে, এই পড়ে থাকাটা কিন্তু তার একটা পার্মানেন্টলি সে পড়ে থাকে। কিন্তু বীজগুলো আন্ডারগ্রাউন্ড চেম্বারে মোশনলেস ওয়েতে সে পড়ে থাকে শুধুমাত্র উইন্টার টাইমে। শুধুমাত্র কোথায়? শুধুমাত্র উইন্টার টাইমে। তার মানে সিডগুলো উইন্টার টাইমে আন্ডারগ্রাউন্ড চেম্বারের মধ্যে, কোথায়? সিডগুলো উইন্টার টাইমে আন্ডারগ্রাউন্ড চেম্বারের মধ্যে পড়ে থাকে। কিরকম ভাবে? একটা মোশনলেস ভাবে পড়ে থাকে, যেমন ভাবে একটা কর্পস বা ডেড বডি গ্রেভিয়ার্ড মানে গ্রেভের ভিতরে শুয়ে থাকে ইন এ মোশনলেস কন্ডিশনের মধ্যে। এরপরে বুঝতে লাগবে, বলছে ইচ, তার মানে ইচ মানে ইচ সিড। আবার বলছি, ইচ মানে কি বললাম? ইচ সিড। ঠিক আছে? কেমন ভাবে পড়ে রয়েছে? লাইক এ কর্পস। কর্পস ওয়ার্ডটার মানে কি বললাম? কর্পস মানে ডেড বডি।
প্রত্যেকটা বীজ কেমন ভাবে পড়ে রয়েছে? ডেড বডির মতো। কোথায় পড়ে রয়েছে? উইদিন। উইদিন মানে ইনসাইড। উইদিন মানে ইনসাইড। ইটস গ্রেভ। গ্রেভ বলতে কবর। কবরের মধ্যে প্রত্যেকটা বীজ পড়ে রয়েছে। বলছে কতদিন অবধি পড়ে রয়েছে? না আনটিল অ্যান্ড আনলেস। আনটিল বলতে কি? না আনটিল বলতে বিফোর। বলছে ততদিন অবধি পড়ে রয়েছে না যতদিন না অবধি দাইন অ্যাজিওর সিস্টার অফ দ্য স্প্রিং। এই জায়গাটাকে বোঝাতে হবে। এখানে দাইন, এখানে দাইন মানে ইয়র। ইয়র বলতে অবশ্যই ওয়েস্ট উইন্ডের, মোর পার্টিকুলারলি অটামনাল ওয়েস্ট উইন্ডের, রাইট? তোমার অ্যাজিওর, এরপরে বোঝার চেষ্টা করো এজিওর মানে কি। এজিওর মানে ডিপ ব্লু, ঠিক আছে? ঘন নীল রঙকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো অ্যাজিওর। তাহলে ওয়েস্ট উইন্ডের অ্যাজিওর সিস্টার, এক্ষেত্রে আমরা আরেকটা ওয়ার্ডের উপর ফোকাস করব এবং সেই ওয়ার্ডটা হচ্ছে সিস্টার। Here we will again focus on this particular word, and that word is what? That word is sister. মনে রাখতে হবে এখানে অটামনাল ওয়েস্ট উইন্ডকে আমরা ধরেই নিতে পারবো এটা একটা মাস্কুলাইন ফোর্স। কেন কি? কারণ এই যে অটামনাল ওয়েস্ট উইন্ড, এ কি করে? এ স্ক্যাটার করে দ্য ডেড অ্যান্ড দ্য ডিকেড লিভস, এগুলো সমস্ত ডেড এবং ডিকেড লিভস গুলোকে স্ক্যাটার করে চারপাশে, ঠিক কিনা? অর্থাৎ প্রকৃতির মধ্যে একটা এজিটেশন, একটা টিউমাল্ট, একটা আপ্রোর, একটা অ্যাবসলিউট কাইন্ড অফ ডিস্টারবেন্স, এটা কিন্তু অটামনাল ওয়েস্ট উইন্ড এটা প্রকৃতির মধ্যে তৈরি করে। কিন্তু ইন কম্পারিজন টু দ্য ডিস্ট্রাকটিভ রোল অফ দ্য অটামনাল ওয়েস্ট উইন্ড, আমরা যদি অটামনাল ওয়েস্ট উইন্ডের বনকে দেখি, যে বন কোথায় বয়ে? যে বন পশ্চিম আকাশের মধ্যে বয়ে, মাফ করবে নীল আকাশের মধ্যে বয়ে। এখানে অ্যাজিওর, অ্যাজিওর বলতে আমরা ডিপ ব্লু স্কাইকে বলতে পারবো, যে নীল আকাশের মধ্যে বয়। নীল আকাশের মধ্যে বয় মানে কি? এটাকে আমরা একটা ক্লিয়ার স্কাই বলতে পারবো, ঠিক আছে? এবং এই পার্টিকুলার বন এ কোন সিজনে বয়? এ স্প্রিং সিজনে বয়। আবার বলছি, এ কোন টাইমে বয়? এ স্প্রিং টাইমে বয়। তাই স্প্রিং এর অ্যাডজেক্টিভ আমরা জানি ভার্নাল, তাই একে আমরা বলতে পারবো ভার্নাল ওয়েস্ট উইন্ড। এই ভার্নাল ওয়েস্ট উইন্ডকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে সিস্টার। কার সিস্টার? সিস্টার অফ অটামনাল ওয়েস্ট উইন্ড, ঠিক আছে? বা শুধু ওয়েস্ট উইন্ড। সো এর রোলটা কিন্তু, এই ভার্নাল ওয়েস্ট উইন্ডের যে রোলটা রয়েছে, এই রোলটা কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ, এই রোলটা কিন্তু অনেক বেশি প্রিজারভেটিভ। দিস রোল ইজ ক্রিয়েটিভ, দিস রোল ইজ প্রিজারভেটিভ। কেন বলছি এটা তোমরা বুঝতে পারবে। চলো, তার মানে আগের লাইনটা আরেকবার ধরতে হবে, এবং সেটা কি? না প্রত্যেকটা বীজ মাটির ভিতরে শুয়ে রয়েছে সুপ্ত অবস্থায়। আবার বলছি, প্রত্যেকটা বীজ মাটির ভিতরে শুয়ে রয়েছে সুপ্ত অবস্থায়। তারা ততদিন অবধি শুয়ে থাকে মাটির ভিতরে, তারা ততদিন অবধি মাটির ভিতরে শুয়ে থাকে যতদিন না অবধি তোমার বোন, তোমার নীল বোন, এরপরে নীল বোন বলতে আবার বলছি, ঠিক আছে? এই বাতাসটা এখানে ওয়েস্ট উইন্ডের বোন, তো তার মানে এটা ডেফিনেটলি একটা বাতাসের এই বর্ণনা, ঠিক আছে? সে নীল আকাশের বুকে বয়ে, তার মানে আকাশ যখন ক্লিয়ার থাকে সেই সময় সে বয়। এবং কোন টাইমে সে বয়? স্প্রিং টাইমে সে বয়। তার মানে এই প্রত্যেকটা বীজ, এই প্রত্যেকটা সিড, এরা মাটির ভিতরে শুয়েছিল, সুপ্ত অবস্থায় শুয়েছিল, কবরের মধ্যে শুয়েছিল, মৃতদেহের মতো শুয়েছিল, ইনার্ট অবস্থায় শুয়েছিল, ততদিন অবধি শুয়েছিল যতদিন না অবধি বসন্তকালীন ওয়েস্ট উইন্ড, বা যাকে আমরা বললাম ভার্নাল ওয়েস্ট উইন্ড, সে এসে বাজিয়ে দিল। সে এসে কোনটা বাজিয়ে দিল? সে এসে তার ক্ল্যারিয়ন বাজিয়ে দিল। সে এসে কোনটাকে বাজিয়ে দিল? ক্ল্যারিয়ন। আমরা ক্ল্যারিয়নকে কি বলবো? আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? ক্ল্যারিয়নকে আমরা কি বলতে পারবো? এটা এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? ইটস অলমোস্ট লাইক আ ট্রাম্পেট। এটা কিসের মতো? এটা একটা ট্রাম্পেটের মতো, এটা এক ধরনের বাঁশি। ক্ল্যারিয়নটা কি? এই ক্ল্যারিয়ন হচ্ছে অ্যাকচুয়ালি এটা এক ধরনের বাঁশি, ঠিক আছে? একটা লম্বা, দেখবে বিয়ে বাড়িতে এই ধরনের বাঁশি অনেক সময় নিয়ে আসে, ঠিক আছে? অনেক প্যারাডে এই ধরনের বাঁশির ব্যবহার হয়।
তো বসন্তকালে, সো ক্ল্যারিয়ন মানে বাঁশি, এটাকে আমি বললাম আ কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা কিসের মতো? এটা অনেকটা ট্রাম্পেটের মতো, ঠিক আছে? এবং সে কি করেছে? সে এসে বাঁশি বাজিয়ে দিয়েছে। কেন বাঁশি বাজিয়ে দেওয়া মানে সে জাগিয়ে দিয়েছে। এক মিনিট, ওভার দ্য ড্রিমিং আর্থ, এই জায়গাটা বুঝতে হবে। এই ফ্রেজটা আমাদেরকে বুঝতে লাগবে। কেন ড্রিমিং আর্থ, রাইট? ড্রিমিং আর্থ পুরোটা লিখলাম না, এর মানে হচ্ছে দ্য স্লিপিং আর্থ। আবার বলছে ড্রিমিং আর্থ, এর মানে হচ্ছে স্লিপিং আর্থ। তো আর্থকে কেন ড্রিমিং বলা হচ্ছে? এর কারণ হচ্ছে এই যে আর্থ রয়েছে, এ পুরোপুরি একে দেখে মনে হয় এ যেন ঘুমোচ্ছে, বা একে দেখে মনে হয় এ যেন স্বপ্ন দেখছে। এ ঘুমোচ্ছে বা স্বপ্ন দেখছে কোন পার্টিকুলার টাইমে? না, ডেফিনেটলি ইন দ্য উইন্টার টাইম। তার মানে একটা জিনিসকে বোঝো, এরপরে কি আসছে? স্প্রিং। স্প্রিং এর আগে সিজনটার নাম কি? উইন্টার। উইন্টারের আগে সিজনটার নাম কি? অটাম। ঠিক আছে? তাহলে একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, তার মানে উইন্টার টাইমে এই প্রত্যেকটা বীজ পুরো বরফ টরফ পড়েছে, পুরো জায়গাটা একদম ওদের ওখানে পুরো চিল্ড হয়ে রয়েছে। তাহলে সেরকম একটা টাইমের মধ্যে এই প্রত্যেকটা বীজ কি হচ্ছে? এটা মাটির ভিতরে শুয়ে রয়েছে। প্রত্যেকটা বীজ কি করছে? এরা মাটির ভিতরে শুয়ে রয়েছে। আর কবির ভাষায়, কবির ল্যাঙ্গুয়েজে আজকে তিনি বলছেন এই পুরো পৃথিবী যেন স্বপ্ন দেখছে। এক্সকিউজ মি, কবি কি বলছেন? এই পুরো পৃথিবীর স্বপ্ন দেখছে। অ্যাকচুয়ালি এখানে ড্রিমিং আর্থ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এখানে ড্রিমিং আর্থ বলতে বোঝানো হচ্ছে দ্য স্লিপিং আর্থ। আই রিপিট, ড্রিমিং আর্থ মানে, এর মানে হলো স্লিপিং আর্থ। ড্রিমিং আর্থ মানে স্লিপিং আর্থ, অর্থাৎ যে পৃথিবী মনে হচ্ছিল যেন ঘুমোচ্ছে, সেই পৃথিবীর বুকে এসে সে তার ক্ল্যারিয়ন বাজিয়ে দিয়েছে, রাইট? তার মানে তোমরা একটা জিনিসকে বুঝো, যে পৃথিবী ঘুমোচ্ছিল পুরো শীতকাল জুড়ে, মানে শীতকাল জুড়ে মনে হচ্ছিল এই প্রকৃতির মধ্যে কিচ্ছু বেঁচে নেই, এই পৃথিবীর সবকিছু যেন মরে গেছে। আজকে হঠাৎ করে যে পৃথিবীর সবকিছু আইসোলেটেড লাগছিল, ডেসোলেটেড লাগছিল, এমটি লাগছিল, ফরলোন লাগছিল, কালারলেস লাগছিল পুরো উইন্টার টাইমে, সেই পুরো প্রকৃতি যেন কমপ্লিটলি ডেকোরেটেড হয়ে যাচ্ছে, পুরো ডেকড হয়ে যাচ্ছে। কোন টাইমে? যখন বসন্তকাল এলো। তার মানে স্প্রিং টাইমে, ডিউরিং দ্য টাইম অফ স্প্রিং, অর মোর পার্টিকুলারলি যখন ভার্নাল ওয়েস্ট উইন্ড আজকে পুরো আকাশের বুকে বয়ে গেল, তখন কি হচ্ছে? পুরো প্রকৃতির মধ্যে, ইন দ্য ল্যাপ অফ নেচার, আই রিপিট, কি বললাম আমি? ইন দ্য ল্যাপ অফ নেচার, পুরো প্রকৃতির মধ্যে আমরা একটা ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছি। পুরো প্রকৃতির মধ্যে আমরা একটা ধরনের ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। কেন? এই পুরো প্রকৃতির সবকিছু কিন্তু ওয়েল ডেকোরেটেড। এই পুরো পৃথিবী সেজে উঠলো কেন? বাই গ্রিনারি, বাই ভেজিটেশন, বাই দ্য প্রেজেন্স অফ দ্য ফ্লাওয়ার্স, বাই দ্য প্রেজেন্স অফ দ্য ফ্রুটস। এই সমস্ত কিছু যেন আজ নতুন করে বসন্তকাল, মানে বসন্ত এসে গেছে, মানে পুরো ওদের দেশে সমস্ত কিছু আবার নতুন করে সুন্দর হয়ে গেছে, রাইট? তাই যে পুরো পৃথিবীর প্রত্যেকটা বীজ মৃতদেহের মতো শুয়েছিল কবরের মধ্যে, তারা ততক্ষণ মৃতদেহ যতক্ষণ না অব্দি বসন্তকাল আসছে। অ্যাকচুয়ালি কবি এটাই বলতে চাইছেন, শীত পেরিয়ে যাচ্ছে, বসন্ত আসছে। এই সিম্পল আইডিয়াটাকে তিনি এভাবে বললেন যে শীতের সময় প্রত্যেকটা বীজ ডেড বডির মতো, আর বসন্তকালের সময় এই প্রত্যেকটা বীজ নতুন করে আবার উঠে আসছে। এরপরে দেখো আমরা লাইনটাকে, পরের লাইনটাকে কিভাবে পড়বো। অ্যান্ড ফিল, আমি ফিল এই জায়গাটা কিছুক্ষণের জন্য বাকি রাখছি, একটু পরেই আসছি। তার আগে এর মাঝের এই লাইনটাকে আমরা একটু পড়ে নিই। ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন ইয়ার। ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন ইয়ার। আচ্ছা চলো একটা জিনিসকে আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। এর একটা কম্পারিজন আছে, ঠিক আছে? ফ্লক্স, ফ্লক্স কালেকটিভ নাউন, এর মানে আমরা কি বলতে পারবো? ফ্লক্স অফ শিপ, ঠিক আছে? শিপ একটু বড় ভেড়া, ল্যাম্ব একটু ছোট ভেড়া, রাইট? তাহলে আমরা কি দেখতে পেলাম? ফ্লক্স অফ শিপ, ফ্লক্স অফ শিপ মানে ভেড়ার দল। ভেড়ার দলকে কে ড্রাইভ করে আমাকে বলো তো? ভেড়ার দলকে ড্রাইভ করে একজন লোক। তার নাম কে? তার নাম মানে আমরা তাকে বলতে পারো দ্যাট পারসন ইজ আ শেফার্ড। তাকে আমরা মেষ পালক বলতে পারবো, রাইট অর রং? তাহলে শেফার্ড কি করেন? শেফার্ড কি করেন? তিনি ড্রাইভ করেন। তিনি ড্রাইভ করেন মানে তিনি লিড করেন, তিনি চড়ান আর কি। তিনি ড্রাইভ করেন বা তিনি লিড করেন
কাদেরকে? ফ্লক্স অফ শিপ। ফ্লক্স অফ শিপ মানে ভেড়ার দলকে। এবং তারপরে তিনি কি করেন? তাদেরকে কোথায় নিয়ে যান? মিডোজে নিয়ে যান। মিডোজ মানে আমরা গ্রাসি ফিল্ড বলতে পারবো, আমরা ঘাসের জমি বলতে পারবো। মিডোজে নিয়ে যান বা গ্রাসি ফিল্ডে নিয়ে যান। আর ওখানে নিয়ে যাওয়ার পরে তিনি কি করেন? ওখানে নিয়ে যাওয়ার পরে তিনি তাদেরকে ফিড করান। ফুডের ভার্ব ফর্ম ফিড। তাহলে আমরা কি বললাম? শেফার্ড। সে ড্রাইভ করে কাদেরকে? পুরো যে টিমটা রয়েছে, পুরো যে গ্রুপটা রয়েছে, মানে ফ্লক্স অফ শিপকে সে ড্রাইভ করে। এবং ড্রাইভ করে কোথায় নিয়ে যায়? মিডোজে নিয়ে যায় বা কোথায় নিয়ে যায়? গ্রাসি ফিল্ডে নিয়ে যায়। এবং গ্রাসি ফিল্ডে নিয়ে যাওয়ার পরে সে কি করে? না সে ফিড করায়। আবার বলছি, আ শেফার্ড ড্রাইভস দ্য ফ্লক্স অফ শিপ টু দ্য মিডোজ। এবং তারপরে কি করায়? ফিড করায়। এরপরে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ঠিক এই জায়গা থেকে আমাদের উত্তরটা আসছে। ঠিক এই জায়গা থেকে আমাদের উত্তরটা আসছে। আমি আশা করব আমার বাঁ দিকে যে লাইনটাকে আমি শেফার্ডের যে ইমেজটাকে আমি ক্ল্যারিফাই করলাম, এই ইমেজটাকে আমি আশা করব এটা প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। এরপরে মাঝের অংশটাকে বোঝো। এই মাঝের অংশটাকে কাইন্ডলি একটু দেখবে। সুইট বার্ডস লাইক ফ্লক্স। আমাদের কাছে এইটুকু ইমেজ আছে, মানে এইটুকু আমাদের কাছে অ্যাডভান্টেজ আছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইক রয়েছে, সিমিলি রয়েছে। তাহলে সুইট বার্ডস, আমরা অলরেডি ফ্লক্সটাকে লিখে নিয়েছি। ফ্লক্স মানে ফ্লক্স অফ শিপ, মানে ভেড়ার দল। এই জায়গাতে তুমি এই ওয়ার্ডটাকে তুমি একমাত্র লিখতে পারো, সেটা কোনটা? সুইট বার্ডস। সুইট বার্ডস মানে ফুলের কুড়ি, মিষ্টি মিষ্টি ফুলের কুড়ি। ঠিক আছে, এরপরে আমরা এইটুকু পড়লাম। আচ্ছা চলো আরো একটা অংশ পড়ি। টু ফিড, আমরা এখানেও টু ফিড ওয়ার্ডটাকে পেয়েছি, এই জায়গাতেও আমরা টু ফিড ওয়ার্ডটাকে লিখতে পারবো। ঠিক আছে, ওখানে ভেড়াগুলোকে খাওয়ায়, এখানে এই যে ফুলের কুড়িগুলো আছে একেও বোধহয় খাওয়াচ্ছে। চলো ভেরি গুড। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইন এয়ার। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেফার্ড যে ফ্লক্স অফ শিপকে ড্রাইভ করে নিয়ে গেছে, সে ফ্লক্স অফ শিপকে খাওয়াচ্ছে। কোথায় খাওয়াচ্ছে? মিডোজ, মানে গ্রাসি ল্যান্ডে। মানে কি খাওয়াচ্ছে? ঘাস খাওয়াচ্ছে, রাইট? তাহলে এখানে যেটাকে আমরা বলেছি, ঠিক আছে, এর পরিবর্তে যেটাকে টু ফিড গ্রাসেস বলেছি, সেখানে আমরা এটাকে বলবো টু ফিড ইন এয়ার। এরপরে আমাদের বাকি পড়ে রইল শেফার্ডটা কে তাহলে? না শেফার্ডটা হচ্ছে ভার্নাল ওয়েস্ট উইন্ড। এম আই ক্লিয়ার টু এভরিবডি? ভার্নাল ওয়েস্ট উইন্ড। ড্রাইভ ওয়ার্ডটা এখানে আমরা ড্রাইভে রেখে দিলাম। এরপরে লাইনটাকে বোঝো। একজন শেফার্ড ড্রাইভ করে নিয়ে যায় ফ্লক্স অফ শিপকে কোথায়? টু দ্য মিডোজ। তারপরে কি করে? তারপরে তাকে ফিড করে। আজকে কবির বক্তব্য কি? কবির বক্তব্য খুব সিম্পল, যে ভার্নাল ওয়েস্ট উইন্ড বা পশ্চিমী বাতাস, মোর পার্টিকুলারলি কি বলবো না, বসন্তকালের পশ্চিমের বাতাস, সে কি করে? সেও একই রকম ভাবে এই ফুলের কুড়িগুলোকে সেও কি করছে? আজ বাতাসে খাওয়াচ্ছে। বাতাসে খাওয়াচ্ছে মানে কি? এই প্রত্যেকটা মানে ফুলের কুড়ি, এগুলো যত বাতাস বইছে তত এগুলো মুভ করছে, এরা বাতাস খাচ্ছে। এর ফলে কি হবে? এই কুড়িগুলো আস্তে আস্তে, ঠিক আছে, এটা ব্লুজুমড হবে, এটা ফ্লারিশ করবে, এটা ডেভেলপ করবে। ঠিক আছে, এটা তার ফুল রূপে সেটা ফুটে উঠবে, অ্যান্ড ইট উইল অ্যাড বিউটি টু নেচার, রাইট? তো সেটাকেই বলা হচ্ছে। এরপরে চলো 1 মিনিট আবার আগের লাইনে চলো তো। বলছে বসন্তকালীন বা বসন্তকালে নীল রঙের বোন, এজ ইউর সিস্টার, মানে ব্লু সিস্টার। কেন ব্লু সিস্টার? কারণ বসন্তকালের পশ্চিমের বাতাস তখন বয়ে যখন আকাশ পরিষ্কার হয়। মোর পার্টিকুলারলি বসন্তকালের টাইমটাই ওদের একটা পরিষ্কার আবহাওয়ার টাইম। পারলে বুঝতে? বসন্তকালের টাইমটাই হচ্ছে আবহাওয়া পরিষ্কারের টাইম। আর এই সময় সে বাজিয়ে দেয়, কোনটাকে বাজিয়ে দেয়? তার ক্ল্যারিয়নকে বাজিয়ে দেয়। আর ক্ল্যারিয়নকে যখনই বাজিয়ে দিল, ড্রিমিং আর্থ। ড্রিমিং আর্থ মানে কি? পুরো শীতকাল জুড়ে, পুরো শীতকাল জুড়ে এই পুরো পৃথিবীকে কি লাগছিল? পুরো শীতকাল জুড়ে এই পৃথিবীকে ঘুমন্ত লাগছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পুরো শীতকাল জুড়ে এই পুরো পৃথিবীকে ঘুমন্ত লাগছিল। এখন সেই পৃথিবী কি হয়েছে? সেই পৃথিবী যেন নতুন করে আজকে জেগে উঠছে, হ্যাঁ কি না? অর্থাৎ কে জাগিয়ে দিল এই পৃথিবীকে? এই পৃথিবীকে যেমন যেন জাগিয়ে দিয়েছে বসন্তকালীন ওয়েস্ট উইন্ড। এম আই ক্লিয়ার টু এভরিবডি? বসন্তকালীন ওয়েস্ট উইন্ড যেন জাগিয়ে দিয়েছে। আর তাই বলা হচ্ছে যেন আজ পুরো প্রকৃতির প্রত্যেকটা কুঁড়ি আজ যেন বাতাস খেয়ে তারা ফ্লারিশ করছে।
এরপরে দেখো আমি একটা জায়গা ছেড়ে রেখেছি, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে অ্যান্ড ফিল। এই এক্সপ্রেশনটাকে আমরা বাদ দিয়ে রেখেছি। এরপর আমি বলছি এই যে বসন্তকালীন পশ্চিমী বাতাস, এ পরিপূর্ণ করে দিচ্ছে। এই বসন্তকালীন পশ্চিমী বাতাস এ পরিপূর্ণ করে দিচ্ছে। কাকে পরিপূর্ণ করে দিচ্ছে? দুটো জায়গা, ভালো করে বুঝো। পুরো লাইনটা পরে আসবে, আগে এইটুকু পড়ো। বসন্তকালীন পশ্চিমী বাতাস পরিপূর্ণ করে দিচ্ছে কাকে? দুটো জায়গা। কোন কোন দুটো জায়গা? এক্সকিউজ মি। একটা জায়গার নাম হচ্ছে প্লেন, প্লেন প্লেন মানে মিডো। আর একটা জায়গার নাম হচ্ছে হিল, হিল মানে পাহাড়। তার মানে আমরা বলতে পারবো হিলি রিজিয়ন, ঠিক আছে? অর্থাৎ সমভূমি থেকে মালভূমি, ঠিক আছে? পুরো জায়গাটা মানে যে যে তুমি প্লেন বা মিডোজ দেখছো বা যা যা পাহাড় তুমি দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটা, প্রকৃতির তো একটা ডেসক্রিপশন থাকবে। আফটার অল এটা রোমান্টিক এজ, দ্য এজ অফ দ্য রিটার্ন টু নেচার। যে জায়গার মধ্যে পোয়েটরা প্রকৃতি প্রেমিক ছিলেন এবং তারা পোয়েটরা নেচারকে নট অনলি অ্যাডমায়ার বাট অলসো ওয়ার্শিপ, নয় কি? তাহলে এই প্লেন অ্যান্ড হিল অর্থাৎ সমভূমি এবং এই পাহাড়ি এরিয়া, এই সমভূমি আর পাহাড়ি এরিয়াকে তারা কি দিয়ে পরিপূর্ণ করেছেন? উইথ, মাফ করবে, মানে ওয়েস্ট উইন্ড, ভার্নাল ওয়েস্ট উইন্ড কি দিয়ে পরিপূর্ণ করেছে? উইথ, উইথ মানে বাই লিভিং হিউজ। লিভিং হিউজ মানে রিফ্রেশিং কালার। আবার বলছি লিভিং হিউজ মানে কি বললাম? রিফ্রেশিং কালার। আই রিপিট, লিভিং হিউজ মানে কি বললাম? রিফ্রেশিং কালার। আর অর্ডার্স, অর্ডার্স মানে স্মেল। অর্ডার্স মানে কি বললাম? অর্ডার্স মানে হচ্ছে স্মেল। স্মেল মানে কি বললাম? ফ্র্যাগ্রেন্স। আই রিপিট, কি বলতে পারি? স্মেল বলতে পারি বা ফ্র্যাগ্রেন্স বলতে পারি। তাহলে কি হলো? পুরো সমভূমি, পুরো পাহাড়ি এরিয়া, আবার বলছি পুরো সমভূমি, পুরো পাহাড়ি এরিয়া আজ কি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে? আজ দুটো জিনিস দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, রিফ্রেশিং রং, মিষ্টি গন্ধ দিয়ে। তুমি বলবে স্যার রংটা কি জন্য? ওই যে কুড়িগুলো যখনই ফুল হবে তখনই তো পুরো প্রকৃতিটা রঙে ভরে উঠবে। কুড়িগুলো যখনই ফুল হবে পুরো প্রকৃতিটা রঙে ভরে উঠবে। আর যখনই কুড়িটা ফুল হয়ে মানে রঙে ভরে উঠলো, তখনই পুরো জায়গাটা অর্ডার বা স্মেল বা ফ্র্যাগ্রেন্স এটা দিয়ে পরিপূর্ণ হচ্ছে, রাইট? তাহলে বসন্তকালীন ওয়েস্ট উইন্ড মানে ভার্নাল ওয়েস্ট উইন্ড এ যখন এলো এবং এ এসে যখন তার ক্ল্যারিয়নটাকে বাজিয়ে দিল আজ প্রকৃতির বুকে, তখনই আমরা দেখতে পেলাম এই প্রকৃতির সবাই যারা ঘুমোচ্ছিল এতক্ষণ অবধি তারা জেগে উঠলো। কারা জেগে উঠলো? ফুলগুলো জেগে উঠলো, সবুজ মানে পুরো যে ভেজিটেশন সেটা জেগে উঠলো। আজকে সমভূমি থেকে পাহাড়ি এরিয়া, চারপাশে শুধু বিভিন্ন রং আর মিষ্টি গন্ধ দেখতে পাচ্ছি। কবি বললেন, কবি অ্যাড্রেস করলেন, ও ওয়াইল্ড স্পিরিট। কবি আবার সে ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করলেন ওয়াইল্ড স্পিরিট হিসাবে। ওয়াইল্ড ওয়ার্ডটা তিনি ফার্স্ট লাইনে বলেছেন, বলছেন ওয়েস্ট উইন্ড ইউ আর টেমলেস, ইউ আর আনকন্ট্রোলেবল, ইউ আর আনম্যানেজেবল। ওয়াইল্ড স্পিরিট ইউ আর মুভিং এভরিওয়্যার। হুইচ আর্ট, আর্ট মানে আর, হুইচ মানে তুমি। এখানে স্পিরিট বলা হচ্ছে মানে কি? ওয়েস্ট উইন্ড ইজ দ্য সিম্বল অফ পাওয়ার, সিম্বল অফ স্ট্রেংথ, সিম্বল অফ এনার্জি। ওয়েস্ট উইন্ড কোনো মানে কি বলবো, একটা আনকন্ট্রোলেবল, একটা টেমলেস ব্যাপার আর কি। সেই ওয়েস্ট উইন্ড যাকে ওয়াইল্ড বলা হচ্ছে, বলছে তুমি সব জায়গায়, ইউ আর মুভিং এভরিওয়্যার। ইউ আর মুভিং এভরিওয়্যার মানে তোমাকে আমরা ওমনি প্রেজেন্ট বলতে পারবো। ওমনি প্রেজেন্ট মানে যার উপস্থিতি সব জায়গার মধ্যে রয়েছে, যার উপস্থিতি সব জায়গার মধ্যে রয়েছে, ঠিক আছে? সেই ওয়েস্ট উইন্ড যার উপস্থিতি সব জায়গার মধ্যে রয়েছে। এরপরে ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করা হচ্ছে যে ওয়েস্ট উইন্ড তুমি কে? তুমি হলে ডেস্ট্রয়ার এবং তুমি হলে প্রেজার্ভার। প্রথমে আমরা এই ওয়ার্ডটাকে বুঝি, ডেস্ট্রয়ার। আমরা অটামনাল ওয়েস্ট উইন্ডের রোলটাকে যদি দেখি, আচ্ছা ডেস্ট্রয়ার এন্ড প্রেজার্ভার কাকে বলা হচ্ছে? ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে। এবারে ডেস্ট্রয়ারকে ওয়েস্ট উইন্ড নিজেই, বা মোর পার্টিকুলারলি ওয়েস্ট উইন্ড, যে ওয়েস্ট উইন্ড অটাম টাইমে বয় সেই ওয়েস্ট উইন্ডকে ডেস্ট্রয়ার বলতে পারবো। কেন? কারণ এই যে ডেড অ্যান্ড ডিকেড লিভস, ঠিক আছে, এগুলোকে সে কি করছে? এগুলোকে সে চারপাশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এই ডেড অ্যান্ড ডিকেড লিভস গুলোকে চারপাশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা? পুরনো যা যা কিছু রয়েছে এই সব কিছুকে সে ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে?
তাই এই অটামনাল ওয়েস্ট উইন্ডকে আমরা কি বলতে পারি? এই অটামনাল ওয়েস্ট উইন্ডকে আমরা ডেস্ট্রয়ার বলতে পারি, রাইট? আবার এখানে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে প্রেজার্ভার। প্রেজার্ভার মানে যে ওয়ান হু প্রেজার্ভস, যে প্রেজার্ভ করে, অর্থাৎ যে টিকিয়ে রাখে, রাইট? তাহলে ওয়েস্ট উইন্ডকে আমরা প্রেজার্ভার বলছি, মানে সে প্রিজার্ভ করে বা রিজার্ভ করে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে তুমি যদি দেখো মোর পার্টিকুলারলি ভার্নাল ওয়েস্ট উইন্ড, যে ওয়েস্ট উইন্ড বসন্তকালে বয়, সে কি করছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সে পুরো প্রকৃতিটাকে, আজকে যদি তুমি দেখো ন্যাচার, আমরা দেখলাম হিল এবং প্লেন, মোর পার্টিকুলারলি আজকে হিল আর প্লেন কি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে? আজকে শুধু চারপাশে রং। আজ 7 রঙার রামধনু যেন আজ প্রকৃতির বুকে খেলছে, ঠিক আছে? দ্য 7 কালার্স অফ রেনবো অ্যাজ ইফ ইউ ক্যান ফাইন্ড আউট অন দ্য বিউটিফুল ল্যান্ডস্কেপ। তো সেই 7 রঙা রামধনুকে আমরা দেখতে পাচ্ছি পুরো চারপাশের মধ্যে, ইয়েস অর নো? দ্য 7 কালার্স অফ দ্য রেইনবো, আমরা সেটাকে দেখতে পাচ্ছি। আমরা আবার কি দেখতে পাচ্ছি? তার মানে হিল এবং প্লেন, ন্যাচারে এই হিল এবং প্লেন আজকে কালার দিয়ে পরিপূর্ণ, আজকে একটা ফ্র্যাগ্রেন্স দিয়ে পরিপূর্ণ, অর্থাৎ প্রকৃতিকে যেন টিকিয়ে রাখছে। আজকে আমরা কি বলতে পারবো? প্রকৃতিকে যেন টিকিয়ে রাখছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মনে রাখবে, এখানে ওয়েস্ট উইন্ডকে হিন্দু দেবতা ভগবান শিব এবং ভগবান বিষ্ণু তার সাথে তুলনা করা হচ্ছে। এখানে ওয়েস্ট উইন্ডকে যখন ডেস্ট্রয়ার বলা হলো, তিনি ভগবান শিব, যার 8টা রূপ রয়েছে, দের আর 8 ফর্মস অফ লর্ড শিবা। তো সে ভগবান শিবের যে রুদ্র রূপ, সেই রুদ্র রূপের সাথে ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হলো, মোর পার্টিকুলারলি অটামনাল ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হলো। আবার সেই ভগবান বিষ্ণু তোমরা জানো, ঠিক আছে, লর্ড ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা, তিনি ক্রিয়েটর। লর্ড বিষ্ণু, ঠিক আছে, তিনি পালনকর্তা, তিনি ডেস্ট্রয়ার। এমন লর্ড শিবা মহাদেব, তিনি ডেস্ট্রয়ার, রাইট? তাহলে ওয়েস্ট উইন্ড লর্ড শিবার মতো এবং সে লর্ড বিষ্ণুর মতো। তাহলে পিবি শেলি এই জায়গার মধ্যে হিন্দু মাইথোলজির রেফারেন্স দিয়েছেন। তিনি কি করেছেন? তিনি হিন্দু মাইথোলজির রেফারেন্স দিয়েছেন, মোর পার্টিকুলারলি ইন্ডিয়ান ডেইটিজ লর্ড শিবা অ্যান্ড লর্ড বিষ্ণুর কথা বলেছেন। তো তিনি হিন্দু দেবতাদের ব্যাপারে তিনি কি করে জানলেন? তিনি তো তখন ইটালিতে ছিলেন, ফ্লোরেন্সে ছিলেন, কেজাইন গার্ডেনে ঘুরছিলেন, ক্যাসিনে গার্ডেনে ঘুরছিলেন যখন এই কবিতাটা লিখছেন 1819-এ। কবিতাটা পাবলিশ হয়েছে 1820-তে, প্রমিথিয়াস আনবাউন্ড, ঠিক আছে, লিরিক্যাল ড্রামা ইন 4 acts উইথ আদার পোয়েমস। আমরা শুরুতে বললাম এই কালেকশনের মধ্যে 1820-তে কবিতাটা এসছে, এটা একটা হোরাসিয়ান ওড। এবং আমি আবার বলছি, এই পার্টিকুলার কবিতাটার মধ্যে তিনি হিন্দু দেবতাদের কথা তিনি জানলেন কি করে? এখানে একটা বইয়ের রেফারেন্স আছে, যে বইটার নাম বলবো, যে বইটার নাম হচ্ছে দ্য হিন্দু প্যান্থিয়ন। কি নাম বললাম? বইটার নাম হচ্ছে দ্য হিন্দু প্যান্থিয়ন। এই বইটা কার লিখা? ইটস এ বুক রিটেন বাই এডওয়ার্ড মুর। এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন এডওয়ার্ড মুর, ঠিক আছে? এই বইটা 1810 সালে বেরিয়েছে। দ্য বুক ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1810, ঠিক আছে? এই পার্টিকুলার বইটা, আমি আবার বলছি, এই বইটা পিবি শেলি পড়েছেন এবং সেই কারণের জন্য পিবি শেলি ভগবান শিব বা লর্ড বিষ্ণু, ঠিক আছে, এনাদের ব্যাপারে তিনি জানেন যে লর্ড শিবা ইজ দ্য ডেস্ট্রয়ার এবং লর্ড বিষ্ণু ইজ দ্য প্রিজার্ভার, তিনি জানেন। এবং সেই কারণের জন্য আজকে ওয়েস্ট উইন্ডকে তিনি রিলেট করে দিচ্ছেন ভগবান শিব বা ভগবান বিষ্ণুর সাথে। এবং তিনি বললেন, ও ওয়েস্ট উইন্ড, তুমি হলে ডেস্ট্রয়ার, তুমি হলে প্রিজার্ভার, হিয়ার, ও হিয়ার। এই কথাটার সিগনিফিক্যান্স আমি পরে বলছি। স্ট্রেঞ্জার 2 এর শেষেও তুমি যদি দেখো এই একই কথা রয়েছে, ও হিয়ার। আবার যদি স্ট্রেঞ্জার 3 তে দেখো, এই স্ট্রেঞ্জার 3 শেষেও কিন্তু একই রকম এই কথাটা রয়েছে, এবং সেটা হচ্ছে ও হিয়ার। অর্থাৎ একটা কথা যেটুকু আমরা শুরুতে বলতে চাইছি, যে কবি যেন প্রার্থনা করছেন ওয়েস্ট উইন্ডের সামনে, তিনি যেন প্রার্থনা করছেন, as if the poet is praying to the west wind, as if the poet has something to tell to the west wind, and the poet ardently wants that the west wind must listen to him. After all, he is in a very critical condition, and the poet believes that the west wind is able to bring changes in the lap of the society. West wind is not only carrying the dead and the decayed leaves from the lap of the nature, rather the poet believes that this west wind is or the west wind will be able to remove all the orthodox notions,
the conservative traditions, the bygone beliefs, এই সমস্ত কিছু, the traditional, যেগুলো কি, the superstitions, এই সমস্ত কিছুকে সে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এই যে কথাটা রয়েছে, the dead leaves, the leaves are not only dead, and a dead leaves বলতে কি, it symbolizes, the superstition of the society. It stands for the traditional ideas which are only sanctioned by customs, which are not which are not sanctioned by, ঠিক আছে, practical considerations, right? তার মানে আমরা কি দেখলাম? At the very beginning of the poem, the poet addresses west wind to be wild, and after considering west wind to be wild, the poet here means that west wind is the symbol of the uncontrollable power. And then the poet says that west wind, you are the breath of the season of autumn. That means just as a human being cannot survive without the breath, so also as if the season of autumn is completely meaningless without the presence of the west wind. And this west wind, it has a kind of an unseen presence, because the presence of the west wind that cannot be seen but it can be felt. And by that presence of the west wind, now the dead and the decayed leaves which are getting scattered everywhere, and the scattering leaves are compared to the ghosts. I told you that how the power of an enchanter, একটা enchanter, একটা magician সে কি করে, the power of an enchanter is able to drive away the ghosts, the spirits in various directions, right? So also the various types of leaves, by the power of the west wind are getting scattered here and there. And then we come across the reference of the various types of leaves. সেই লিভস গুলোকে আমরা পড়লাম, বিভিন্ন কালারে আছে, yellow, black, pale and hectic red. And these are the colors that represent not only the various colors of the leaves but also indicate the four human races. And I told you that how west wind is able to bring changes, or how west wind is capable of creating a kind of a mm, impactful change on the life of the human beings, more particularly the four human races. And the next expression, pestilence stricken multitude, is very much important, because we understand that whenever a pestilence that spreads in a society, we understand people got terrified, they became so afraid that they started to run here and there. In the same way, when west wind came with its power, with its mind, that people, or more particularly the dead and the decayed leaves, sorry for the misuse of the word people, yes or no, the dead and the decayed leaves that are getting scattered everywhere, right? And now the poet is again directly addressing west wind, and he is saying that west wind, you can carry, you can transport the winged seeds. I told you that the seeds are not winged, actually the seeds are being carried by the west wind, and that's why the poet calls that the seeds have wings. The seeds are flying in the sky like a bird having wings, right? And then the seeds are kept where? Then the seeds are kept in the underground chamber for a very long time. I told you that all the seeds, they lie in an inert condition throughout the season, or during the throughout the winter, or throughout the season of winter before coming to life in spring. So spring is the time when a kind of a change we come across in the lap of the nature. The nature in the time of winter, that seems to be extremely dead, that seems to be extremely desolated, the same nature that gets beautified obviously in the time of spring. Yes or no? আমরা দেখতে পেলাম again west wind is compared to a shepherd, and we understand that how the plain and the hill is right now stuffed by the presence of the refreshing color along with the fragrance of the flowers. Now west wind is called a spirit. It's a symbol of tameless energy. It is omnipresent, as it is present everywhere. It is called destroyer because we understand that the autumnal west wind is able to drive away the dead and the decayed leaves. So the impact of the autumnal west wind is extremely powerful, and that's why it seems to us, destroyer. And the role of the vernal west wind, it is, it seems to us, or the role of the vernal west wind seems to us to be like that of a preserver, because it protects the nature, it beautifies the nature. And then the poet addresses, oh west wind, hear. Hear, that means listen to my prayer.